হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। মা মা তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি করে ওঠে এখন চিল্লাচিল্লি করিস না তো, রাগ হয়ে যাবে মাহিব। ও আম্মা, তুমি আমার লক্ষ্মী আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটিতে যেতে হবে। তা আমার বেটা আজ কি মনে করে? এমনিতেই সবার সাথে দেখা করতে ইচ্ছে হলো তাই। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য পরোটা বানিয়ে আনছি। আচ্ছা আম্মু। মাহিম গিয়ে সোফায় বসে পড়লো। মাহিমের বাবা সালাম সাহেব পাশে বসে টিভিতে খবর দেখতেছিল। আব্বু, তুমি সাধারণ একজন বিজনেসম্যান হয়ে এইসব খবর দেখো কেন? খবর দেখে তারা যারা রাজনীতি করে। ওরে, রাজনীতি করলে কি খবর দেখতে হয়? দেশের পরিস্থিতি বুঝতে হলে খবর তো দেখতেই হবে। সেটাও ঠিক। তো আজ ভার্সিটি যাচ্ছ? হ্যাঁ বাবা। সাবধানে যেও, চারপাশে যেমন খুন খারাপই বেড়ে চলেছে। চিন্তা করো না, তোমার ছেলে অনেক সাহসী, কিছু হবে না। আমিও অনেক সাহসী, তাই না বলো আব্বু? মাহিমের পিচ্চি বোন মায়া এসে বলল, হ্যাঁ, আমার মামুনি তো অনেক সাহসী। তাহলে আমাকে একলা স্কুলে যেতে দেওয়া হয় না কেন শুনি? কারণ তুমি এখনো ছোট। হুম হুম আমি বড় হয়ে গেছি। পাগলি। বিভিন্ন রকম কথা বলতে বলতে সবাই সকলের নাস্তা করতে লাগলো। মাহিম ইসলাম, বাবার নাম সালাম ইসলাম, মায়ের নাম মালেকা খাতুন, আর পিচ্ছি একটা বোন আছে, তার নাম মায়া। মাহিমের বাবা ছোট একজন বিজনেসম্যান, আর তার মা গৃহিণী। মাহিম অনার্স প্রথম বর্ষের ছাত্র, আর তার বোন ক্লাস 4-এ পড়ে। নাস্তা শেষ করে মাহিম তার বোনকে নিয়ে বাসা থেকে বের হলো। ভার্সিটি যাওয়ার পথে মাহিম তার বোনকে রিক্সা করে তার স্কুলের সামনে নামিয়ে দিল। মায়া তার থেকে বিদায় নিয়ে মাহিম নিজের ভার্সিটির দিকে রওনা হলো। ফেরি আগে তার বন্ধু মারুফের সাথে দেখা হয়ে গেল। মামা, রিক্সাটা একটু থামান। কেন মামা? এই তো আমার বন্ধু আসছে, ও একসাথে রিক্সায় যাব। রিক্সাওয়ালা গাড়ি থামালো। মারুফ এসে উঠে বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তোমার এতদিন পর ভার্সিটি যাবার কারণ কি? আর বলিস না, আর কতদিন বাড়িতে বসে থাকবো, ঘুরে বেড়াবো, ভালো লাগতেছে না, তাই ভাবলাম তোদের সাথে দেখা করে আসি ভার্সিটি গিয়ে। হ্যাঁ, তুই তো আজকাল আর বিকালে আড্ডা দিতে আসিস না। সমস্যা নেই, আজ থেকে আবার জয়েন করব। ভালো। দুজন গল্প করতে করতে ভার্সিটিতে চলে আসলো। ভাড়া মিটিয়ে দিয়ে দুজন ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো। বাহ, সেই কবে ভার্সিটিতে এসেছিলাম, নতুন যখন ভর্তি হয়েছিলাম, এই কয়েক মাসে অনেক পাল্টে গেছে মনে হচ্ছে। শালা, গাঁজা খেয়ে এসেছিস নাকি? সবকিছু তো আগের মতোই আছে, শুধু ভার্সিটির চারপাশে একটু রং করেছে, এই আর কি। মারুফের কথা শুনে মাহিম হেসে বলল, ও রে, যাই হোক, একটু পরে তো চেঞ্জ হয়েছে, তো বাকিরা কোথায়? ওই যে আগে যেখানে বসে আড্ডা দিতাম সেখানে বসে আছে হয়তো। মাহিম আর মার্কেটে একটা বকুল গাছের নিচে চলে আসলো। এসে দেখলো নিয়াজ, নাফিজ, রাজু বসে গল্প করছে। কিরে কেমন আছিস সবাই? মাহিমের কথা শুনে সবাই মাহিমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মাহিম অনেকদিন পর ভার্সিটিতে এসেছে আজ। কে ভাই আপনি এতদিন পর? আমাকে চিনতে পারছিস না? আমি মাহিম। মাহিম নামের কেউ একজন ছিল, কিন্তু তোকে তো এখন আমরা আর চিনি না। অভিমানী সুরে রাজু বলল, আরে ভাই দুঃখিত, কিছু মনে করিস না, চল অনেকদিন পর আসলাম, একটু আড্ডা দেওয়া যায়। তো কি নিয়ে কথা বলতেছিলি তোরা? আর বলিস না, মাহিমকে যেন আমাদের ভার্সিটির একটি প্রফেসরকে মেরে ফেলেছে। কি বলিস? কোন প্রফেসরকে? আরে ইংরেজি একটা অধ্যাপক ছিল, বাহার স্যার, তাকে কে যেন খুব খারাপভাবে মেরে ফেলেছে। আমিও সেটাই শুনলাম। এবার নাফিজ আস্তে করে সবাইকে বলল, আমি শুনলাম এই স্যারের চরিত্র খুবই খারাপ ছিল। ক্লাসে যে কোনো মেয়েকে পছন্দ হলে তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে খারাপ কিছু করত। আবার এর নামে অনেক মামলাও আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কেউ কিছু করতে পারেনি।
যাক, তাহলে ভালোই হয়েছে। পাপের শাস্তি খুব ভালো মতো করেই পেয়েছে। তো আজকে কোথাও ঘুরতে যাবি নাকি? মারুফের এমন কথা শুনে মাহিম বলল, আরে না, অনেকদিন ভার্সিটিতে আসিনি, চল আজকে একটু ক্লাস করে দেখি। আচ্ছা ঠিক আছে। তারপর 5 বন্ধু মিলে নিজেদের ক্লাসের দিকে রওনা দিল। ক্লাসে বসে সবাই গল্প করছে। এমন সময় একটা ম্যাম প্রবেশ করলো। বাংলা ক্লাস নেবে সে। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। ম্যাম নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। হঠাৎ সামনে থেকে কয়েক বেঞ্চ পরে দেখতে পেলো একটা ছেলে গল্প করছে। তাকে দাঁড় করালো। এই ছেলে, তোমার নাম কি? মাহিম নিজের বন্ধুদের সাথে একটু ফিসফিস করে কথা বলতেছে। তখন সেটা ম্যাম দেখে ফেলে আর মাহিমকে দাঁড় করিয়ে তার নাম জিজ্ঞেস করে। জি ম্যাম, আমার নাম মাহিম। তুমি কি আজ নতুন? আগে তো কখনো দেখি নাই। আমার নাম মাহিম। আসলে ম্যাম, আমি অনেক পুরনো স্টুডেন্ট, কিন্তু ভার্সিটিতে কয়েকদিন আসিনি, এই জন্য। না না, সেটা বলতে তো হবে না। আমি এ পর্যন্ত ক্লাস নিতে এসে তোমাকে একদিনও দেখিনি। মাহিম নিজের বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি করে হাসছে। আসলে আমি একটু দরকারি কাজে বাইরে ছিলাম। কি কাজের জন্য? আসলে ম্যাম, কাজটা তো পার্সোনাল, সবার সামনে বলই কিভাবে? এমন কথা শুনে সবাই হেসে ফেললো। আচ্ছা ঠিক আছে, পরের বার যেন আর কথা বলতে না দেখি। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত ক্লাস করবে, কারণ কয়েকদিন পরে প্রথম সেমিস্টারের পরীক্ষা। এখন চুপচাপ ভদ্র ছেলে মতো বসে পড়ো। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ম্যামের অনুমতি পেয়ে মাহিম ভদ্র ছেলের মতো চুপ করে বসে রইলো। ম্যাম আবার আগের মতন ক্লাস নিতে লাগলো। ভার্সিটিতে আস্তে আস্তে সব ক্লাসগুলো শেষ করে মাহিম ও তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে আসলো। তখনই, বাহ বন্ধু, অনেকদিন পর ভার্সিটিতে এসে ভালোই লাগছে। আজ থেকে নিয়মিত আছে। ইনশাল্লাহ। তারপর 5 জন মিলে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তারপর একটু খাওয়া দাওয়া করলো এবং বিভিন্ন রকম আড্ডা দিতে লাগলো। ভাই নিজের ঘড়ির দিকে তাকে দেখলো তার বোনের স্কুলের ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা বন্ধু, বাকি ক্লাসগুলো তোরা কর গিয়ে, আমার এখন যেতে হবে। কেন? এখন আবার কোথায় যাবে? আমার পিচ্চি বোনটাকে নিয়ে এখন বাসায় যাব, সে স্কুলে আছে, এখনই ছুটি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। হুম। মাহিম মন্দির থেকে বিদায় নিয়ে দোকান থেকে চকলেট নিয়ে নিজের বোনের স্কুলের সামনে চলে আসলো। কিছু সময় পর স্কুল ছুটি দিল। মায়া স্কুলের গেট দিয়ে বেরিয়ে আসলো। এসেই মাহিমকে জড়িত হইলো। মাহিম মায়াকে চকলেটের প্যাকেট দিয়ে কোলে তুলে নিল। তারপর রিক্সা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর একটা অচেনা লোক তার বসের সাথে ফোনে কথা বলছে। ভার্সিটির অধ্যাপক মারা গেছে, সেই বিষয়ে তারা কথা বলছে। বস, আমাদের অধ্যাপক মারা গেছে, এখন কি করব? চিন্তা করিস না বেলাল, এই বিষয়ে আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলব। কিন্তু বস, এই কাজটি খুব তাড়াতাড়ি করবেন, না হলে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। আমরা শান্তিতে কোনো ডিল করতে পারছি না। আজকে কয়েকটি ডে ছিল, কিন্তু সেগুলো অনেক মিস হয়ে গেল। চিন্তা করিস না, আমি হলাম এই ঢাকা শহরের কিং মেকার। আমি থাকতে তোদের কোনো প্রবলেম হবে না। একটা গেছে তো কি হয়েছে, আমি এমন শত শত তৈরি করতে পারি, সেই বিশ্বাস আমার আছে বস। এই জন্যই তো আপনার দলে কাজ করি এখনও। এখন ফোন রাখ, আর রাতের ডিলটা তুই নিজে করবি। আমি কেমনে বস? যতদিন না নতুন লোক ঠিক করব, ততদিন তুই এই কাজগুলো দেখাশোনা করবে, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বস, আপনার কথাই রইল। আপনার এই কাজগুলো করে দেওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। বেলাল নামের লোকটি অপরিচিত লোকের সাথে কথা বলে নিজের ফোন কেটে দিল। তারপর মাহিম বিকেলে ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করে বন্ধুর সাথে আড্ডা দিবে বলে বাইরে থেকে বের হলো। হাঁটতে হাঁটতে 4 রাস্তার মোড়ের উপর চলে আসলো, যেখানে একটা টং দোকান আছে। গিয়ে দেখলো মারুফা, রাজু বসে আছে, বাকি 2 জন এখনো আসেনি। কিরে ভাই, ওরা 2 জন কই? এখনই চলে আসবে, ফোন দিয়েছিলাম। তুই এলাকায় থাকবে নাকি বাইরে করতে যাবে? ওরা 2 জন না আসলে কিছু বলা যাচ্ছে না। তো বসে আছিস কেন? এখন চা অর্ডার কর। মারুফের কথা শুনে রাজু 3 কাপ চা অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে চা রেডি হয়ে গেল। 3 জন চা খেতেছিল আর গল্প করতেছিল। এরই মাঝে বাকি 2 জন মানে নাফিস আর নিয়াম চলে আসলো। কিরে, তোরা আমাদের বাদে চা খাওয়া শুরু করে দিয়েছিস? এই যে তোরা আসতে লেট করতেছিলি,
তাই ভাবলাম আমরা 1 কাপ করে আগে খেয়ে নেই। ভালোই করছিস। মামা আর 2 কাপ চা দাও। মাহিম বলল। 5 বন্ধু মিলে গরম চা খেতে লাগলো এবং বিভিন্ন রকমের আড্ডা দিতে লাগলো। এভাবে যে কখন সন্ধ্যা গড়িয়ে আসলো টেরই পেল না। 5 বন্ধু আর কিছু সময় গল্প করে যে যার রাস্তায় চলে গেল। মাহিম দেখলো যে তার বাসায় যেতে অনেক লেট হবে এবং এলাকায় গিয়ে নামাজ পড়তে পারবে না, তাই পাশে একটা মসজিদে ঢুকে সালাত আদায় করে নিল। সন্ধ্যা গড়িয়ে একটু রাত হয়েছে। এটি মাঝে মাহিমের ফোনে তার বাবার ফোন আসলো। হ্যাঁ বাবা বলো। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, আর তুই এখনো বাইরে কি করছিস? এই তো বাবা আসছি, নামাজ পড়ে বের হয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। মাহিম ফোন কেটে দিয়ে হাঁটতে লাগলো। তখনই তার পাশ দিয়ে একটা মোটর বাইক চলে গেল, কিন্তু হঠাৎ বাইক থেকে একটা ছোট প্যাকেট পড়ে গেল। মাহিম ঢাকার আগে গাড়িটি চোখের আড়াল হয়ে গেল। মাহিম গিয়ে প্যাকেটটা তুলে দেখলো প্যাকেটের মধ্যে আটা জাতীয় কিছু। তুলে হালকা নাকের কাছে নিয়ে দেখলো যে এটা আটা না, ড্রাগস। তো তাও খুব রেয়ার। এগুলো তো খুবই উন্নত মানের ড্রাগস। তার মানে আমার এই এলাকা দিয়ে ড্রাগস পাচার হয়, পুলিশকে তো জানাতে হচ্ছে। মাহিম পুলিশকে ফোন দিতে গিয়ে কি যেন একটা চিন্তা করলো। তারপর ফোন না দিয়ে ড্রাগসের প্যাকেট নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর যে লোকটা মোটরসাইকেল নিয়ে ড্রাগস বাজার করতে যাইতেছিল সে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। একে দেখলো ড্রাগস নিলে লোক চলে এসেছে। আস্তে আস্তে এত সময় লাগলো কেন? আসলে একটু সমস্যা হয়েছিল তাই। আচ্ছা ঠিক আছে, প্যাকেটগুলো তাড়াতাড়ি দাও। আগে টাকা। ঠিক আছে। অপর লোকটি টাকার ব্রিফকেস বের করে টাকাগুলো দেখালো এবং বেলাল নিজের ব্যাগ থেকে ড্রাগস গুলো দেখলো। তখনই খেয়াল করলো যে 1 প্যাকেট কম আছে। এই জন্য অপর লোকটি বলল, আমার সাথে ধোকা, তুই আমাকে 1 প্যাকেট কম দিতেছিস? আরে না, তোকে কম দিয়ে আমার কি লাভ? নিশ্চয় এখান থেকে একেবারে আসার সময় পড়ে গেছে। তুই আমার সাথে বেইমানি করতেছিলি? আরে বিশ্বাস করেন, আমি বেইমানি করিনি। পেট কম আছে তো তাই 1 প্যাকেট টাকা দিতে হবে না, তবু আমার কথা বিশ্বাস করেন। অপর লোকটি কিছু একটা ভেবে ঠিক আছে বলে তারপর দুজন ডিল ফাইনাল করে যে যার মতো চলে গেল। বেলাল যেতে যেতে চারপাশে তাকে তাকে খুঁজতে লাগলো যে প্যাকেটটি কোথায় পড়তে পারে। না, ব্যাগটি তো কোথাও দেখছি না। বসকে গিয়ে এই কথাটা বলে আমাকে কি আস্ত রাখবে, সেই চিন্তায় আছি। একটা সিক্রেট রুমে বসে আছে এক অচেনা ব্যক্তি। অন্ধকারের জন্য তার যেমন মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ নিজের কম্পিউটার চালু করলো। কম্পিউটারের আলোতে তার মুখ আফসা আফসা বোঝা গেল। কম্পিউটার নিয়ে বেশ কিছু সময় ঘাটাঘাটি করলো। তারপর ফোন নিয়ে নিজেকে কাউকে ফোন দিল। হ্যালো। জি বস, বলেন। আমার জন্য একটা কাজ করতে হবে। এমকে, কি কাজ করতে হবে বস? তুমি এই রাস্তার প্রতি নজর রাখবে আর এই এলাকায় সিকিউরিটি একটু বাড়িয়ে দাও ছদ্মবেশে। কেন বস? আমার মনে হচ্ছে এই এলাকায় খুবই খারাপ কাজ হয়ে যাচ্ছে, যেটা আমরা জানতেও পারছি না। খারাপ কাজ হলে তো আমরা জানতেই পারতাম। তাছাড়া যে এই খারাপ কাজের মাথা, আমরা তো তাকে মেরে ফেলেছি। তুমি ভুলে যেও না আমি মাফিয়া কিং। এমনি এমনি আমার সন্দেহ হয় না। সেটা ঠিক বলেছেন। হ্যাঁ, এই জন্য কাল থেকে এই খোঁজ খবর নিও। আচ্ছা ঠিক আছে বস। তারপর এমকে ফোন কেটে দিয়ে কিছু সময় পর সে সিক্রেট রুম থেকে বেরিয়ে আসলো। তারপর রাতে খেতে বসেছে মাহিম ও তার পরিবার। মাহিম, আমি বলছিলাম কি, আমার এই ছোটোখাটো বিজনেস তুমি দেখাশোনা করো। কিন্তু আমি কেন আব্বু? আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। সেটা আমি জানি, কিন্তু তুমি যদি এখন থেকে দেখাশোনা করো তাহলে তুমি আস্তে আস্তে সব বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে আব্বু। আব্বু, আমার একটা ভিডিও গেম লাগবে। মায়া বলল, ভিডিও গেম খেলতে হয় না সোনা, এটা খুব খারাপ। না না, আমার স্কুলে অনেকেই খেলে, তারা রোজ এসে গল্পও করে। ওরা তো ভালো না, এই জন্য। না না, আমার ভিডিও গেম লাগবেই লাগবে লাগবে, না হলে আমি ভাতই খাবো না। এটা বলেই মায়া ভাত খাওয়া থামিয়ে কান্না করতে লাগলো। মায়া তো পরিবারের সবার প্রিয়, তাই কেউ সহ্য করতে পারলো না। মাহিম সবার আগেই বলে ফেললো, আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর সাথে গিয়ে তোকে ভিডিও গেম কিনে দেবো, তো কান্না করিস না। তুমি বললে হবে না, আব্বুকেই বলতে হবে। মায়া মামুনি, জেদ করো না। এটা বললে শুনবো না, আমার ভিডিও গেম লাগবেই লাগবে। ওই আব্বু, কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, মাহিমের সঙ্গে কাল গিয়ে কিনে নিয়ে আয়।
সত্যি? হুম। আমার লক্ষ্মী আব্বু। মায়ার খুশি দেখে তিনজনে মুচকি হেসে ফেললো। তারপর রাত্রে খাওয়া দাওয়া করলো। তারপর প্রতিদিনের মতন সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাহিম তার বোন ভাইকে নিয়ে বের হলো। সপ্তাহে আজ বৃহস্পতিবার, তাই মায়ের হাফ স্কুল। ভাইয়া আজ তাড়াতাড়ি আসবে। কেন? তুমি কি ভুলে গেছো আজ আমার হাফ স্কুল? আচ্ছা ঠিক আছে পাগলি। হ্যাঁ, আর আজকে ভিডিও গেম কিনতে যাব, মনে থাকে যেন। হুম। মাহিম তার বোনকে স্কুলে নামিয়ে দিয়ে ভার্সিটি চলে আসলো। তারপর সব ক্লাস করে ঠিক টাইমে তাড়াতাড়ি করে বোনদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলো, কারণ আজকে তার বোনের সাথে একটু মার্কেটে যেতে হবে। স্কুলের সামনে এসে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। ইস রে, মায়া তো মনে হচ্ছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। এখন আমি যে কি বলবো। মাহিম মনে মনে বললো, তোমার আসতে এত সময় লাগে কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি বুনু, একটু ক্লাস ছিল তাই বের হতে লেট হয়ে গেল। এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি মার্কেটে চলো। আচ্ছা ঠিক আছে। মাহিম তার বোনকে নিয়ে মার্কেটে আসলো। তারপর মায়ের পছন্দ অনুযায়ী একটা ভিডিও গেম কিনে দিল। গেম পেয়ে তো মায়া খুব খুশি। তারপর চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে এক মধ্যবয়স্ক লোক। মুখটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, আর তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে বেলাল। বস, এইবারের মতন আমাকে মাফ করে দিন। কিভাবে তোকে মাফ করব বল? তুই আমার কোটি টাকার জিনিস হারিয়ে ফেলেছিস। প্রথমবার ডিল করতে গিয়ে তুই যদি এমন লস খাওয়াস, তাহলে পরের বার বিয়ে করবে সেটার কোনো ধারণা নেই। বস, আমার ভুল হয়ে গেছে। এবারের মতন আমাকে মাফ করে দিন, আরেকটা চান্স দিন। তারপর মধ্যবয়স্ক লোকটি কিছু একটা চিন্তা করলো। প্লিজ বস, এবারের মতন আমাকে মাফ করে দিও, আরেকটিবার সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে, আর একবার সুযোগ দিলাম, কিন্তু এবার ভুল হলে তোকে আর ছাড় দিব না বলে দিলাম। ঠিক আছে বস। আর হ্যাঁ, প্যাকেটটি খুঁজে বের করার চেষ্টা কর। আচ্ছা, এখন চা। বেলাল তার বসের সাথে কথা বলে চলে গেল। তার বস কিছু একটা চিন্তা করতে লাগলো। তখনই তার ফোনে আরেকটা কল আসলো। ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। জি ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, রাত 2টোর সময় আসবো আগের জায়গাতে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে আজ রাতেই দেখা করছি। আর কিছু সময় কথা বলে তারা ফোন রেখে দিল। তারপর মাহিম নিজের রুমে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। জি স্যার বলেন। তোমাকে যে কাজটি দিয়েছিলাম সেটা কত দূর? এখনো তেমন পাকাপোক্ত প্রমাণ পায়নি, তাই তাকে কিছু করতে পারেনি। মাহিম, তোমার উপর আমার অনেক ভরসা। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারবে। আর হ্যাঁ, উপর থেকে কিন্তু খুব চাপ আসছে, তাড়াতাড়ি কাজটা শেষ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। আর হ্যাঁ, তোমাকে সাহায্য করার জন্য আমি একজন মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি। আমার কাছে মানে কি সব বলছেন স্যার? মাহিম ইয়ার কি করে বললো। তুমি যে ভার্সিটিতে পড়ো সেখানে তোমার সাথে দেখা করবে। সে কি আমার সহকারী নাকি আমার নিজ পদের সহকারী? তোমার এক পদ নিচে আছে সে। আমি তাকে কিভাবে চিনবো স্যার? মেয়েটির নাম বৃষ্টি, আর তা সম্পূর্ণ ডিটেলস আমি তোমাকে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি, তুমি চেক করে নাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, কাজটা কিন্তু খুব সাবধানে করবে। তুমি যার পিছনে লেগেছো সে কিন্তু খুবই ডেঞ্জারাস, আর তার পিছনে বড় বড় লোক রয়েছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করব এবং এর গোড়া পর্যন্ত যাব। আচ্ছা। মাহিম কিছু সময় গুরুত্বপূর্ণ কথা বলবো, তারপর ফোন কেটে দিয়ে নিজের ল্যাপটপ নিয়ে ইমেল চেক করতে লাগলো। মাহিম ইমেল চেক করে দেখলো একটা নোটিফিকেশন এসেছে। ফাইলটা ওপেন করে দেখলো স্যার সেই মেয়েটার সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিয়েছে। সেটা ওপেন করতে সম্পূর্ণ ডিটেলস ভেসে উঠলো ল্যাপটপের স্ক্রিনে। মেয়েটার ছবি দেখে তো মাহিমের চোখ আটকে গেল, কারণ ছবিতে যে এতটা মায়াবী, বাস্তবে কতটা হবে এটাই ভাবতে লাগলো মাহিম। মাহিম পুরো ডিটেলস দেখতে লাগলো। মেয়েটার সম্পূর্ণ নাম সেজুতি রহমান বৃষ্টি, বলছে কাজ করছে 4 বছর, এর মাঝে অনেক কেস সলভ করেছে। মাহিম তার সম্পূর্ণ বায়োডাটা পড়তে লাগলো। সবকিছু দেখা হয়ে গেলে মাহিম ল্যাপটপ বন্ধ করে নিচে চলে আসলো, কারণ একটু পর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। মাহিমের বাসা 2 তলা, আর মাহিম উপরে একটা রুমেই থাকে। মিশে এসে দেখলো তার ছোট বোন মায়া গেম খেলায় খুবই ব্যস্ত। কিরে পাগলি, তুই তো দেখছি গেমের ভিতরে একদম ঢুকে গেছিস। আর বলো না ভাইয়া,
এই গেম খেলতে খুব ভালো লাগছে। সারাদিন যদি গেম খেলিস তাহলে পড়তে বসবি কখন? রাতে তোমার সাথে পড়তে বসবো। আম্মু কোথায় রে? আম্মু নিজের রুমে ঘুমিয়ে আছে। আচ্ছা, আম্মু আসলে বলিস আমি বাইরে গেছি। মায়া নিজের গেম খেলায় মনোযোগ দিয়ে সবকিছু শুনছে। মাহিম কথার উত্তর শুধু বলল। মাহিম দেখলো তার বোন গেম খেলে খুবই ব্যস্ত, তাই আর কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। দোকানে এসে দেখলো যে সবাই তার আগেই এসে বসে আছে এবং আড্ডা দিচ্ছে। কিরে, আজ দেখছি সবাই আগে আগে চলে এসেছিস? এতেই তুই তো আসতে লেট করিস। তো চল আজকে একটু এলাকাটা ঘুরে আসি, প্রত্যেকদিন তো এখানেই বসে থাকি। আচ্ছা ঠিক আছে, আগে 1 কাপ করে চা তো খেয়ে নে। রাজুর কথা সবাই সহমত পোষণ করলো। তারপর সবাই চা অর্ডার করলো। কিছু সময় পর চাওয়ালা মামা তাদেরকে চা এবং বিস্কুট দিল। এটা খেতে খেতে কিছু সময় গল্প করে নিল। খাওয়া শেষ করে তারা সামনের মোড়ের দিকে হাঁটতে লাগলো। তুই কোন দিন হাঁটতে আসলে শুধু এই রাস্তার দিকে আসিস কেন? কিরে মাহিম, তুই কি ভুলে গেছিস মারুফেরও ক্রাশ এই রাস্তায় তোকে? কি বলিস রাজু, ওর ক্রাশ রাস্তা থেকেই? মাহিম বলল, আরে ভাই, রাস্তায় মানে এই রাস্তায় ওই ওই গলিতে তার বাসা। আমি যে তোদের সাথে আছি, কারো কি কি আর আছে কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কি কথা বললাম? এই যে আমার ক্লাসে গিয়ে তোরা পড়ে আছিস, কিন্তু কিন্তু এদিকে যে আমার কোনো ক্রাশই নাই। মিথ্যা বলিস কেন মামা? ওই যে ফাতেমা নামের মেয়েটা, ওইটাকে? আরে ওটা কেউ না, এমনিতে রাস্তায় একদিন দেখা হয়েছিল, এই আর কি। থাক, আমাদের আর বলতে হবে না। আজ বন্ধুরা বিভিন্ন রকম কথা বলতে লাগলো, এরকম ছিল্লি করতে লাগলো। হঠাৎ মাহিমের নজর রাস্তার পাশে পড়লো। কিছু একটা দেখে মাহিম মুচকে হেসে উঠলো। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাসার সামনে চলে আসলো। মামা ওই দেখ ফাতেমা। সবাই উপরে তাকে দেখলো যে ফাতেমা ছাদের উপর দাঁড়িয়ে আছে। মারুফ কিছু সময় তাকে থাকে, সবাইকে বললো, আরে ভাই কি করছিস? পরের এলাকায় এসে এসব ভালো না। মারুফ সবাইকে হ্যান ত্যান বুঝিয়ে ফাতেমার বাসার সামনে থেকে নিয়ে গেল। তারপর ভার্সিটিতে এসে মাহিম তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছিল। আচ্ছা দোস্ত, আমরা এতদিন এখনো পিওর সিঙ্গেল কেন? কিরে রাজু, তোর আজ আবার এমন কথা বলছিস? তোর কি আবার প্রেম করতে ইচ্ছে করছে? আরে না, এমনিতেই বললাম। তোদের কি কাউকে পছন্দ হয় যেমন মারুফের ফাতেমা আছে? আরে কথায় কথায় আমার নামের সাথে ফাতেমার নাম জানিস কেন? কারণ ফাতেমা যে তোর ক্রাশ। আচ্ছা এত কথা না বলে তোরা সবাই ক্লাসে চল। তোরা এগোতে থাক, আমি একটু বাইরে থেকে আসছি। বাইরে কেন যাবি? ক্যান্টিন থেকে ঘুরে আসি, তোরা এখানে বস তাহলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মাহিম ওদের থেকে উঠে গেটের দিকে রওনা দিল। মাহিম যখনই গেটের কাছে এসে পৌঁছেছে, হঠাৎ অপর পাশ থেকে একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিল। সাথে সাথে তারা দুইজন পড়ে গেল। আসলে মেয়েটা গেটের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ছে, অসাবধানতার জন্য ধাক্কা লেগে পড়ে গেছে। মাহিম তো মেয়েটার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোনো এক অজানা রাজ্যে হারিয়ে গেছে। মেয়েটা কিছু সময় তাকিয়ে থেকে মাহিমের গায়ের উপর থেকে উঠে দাঁড়ালো। এই মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? এই যে মিস বৃষ্টি, আপনি দেখে শুনতে চলতে পারেন না? এক মিনিট, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে ফলো করেন? এবার মাহিম একটু বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে বলল, একজন পুলিশ অফিসার হয়ে এমন বোকামের কথা বললে কি চলে মিস বৃষ্টি? মাহিমের এমন কথা শুনে বৃষ্টি হতবাক হয়ে গেল, কারণ সে যে পুলিশ অফিসার এটা ভার্সিটির কেউই জানে না। তারপর বৃষ্টির কিছু একটা মনে পড়লো। আপনি মাহিম স্যার? হতেও পারি, সে যাই হোক, ভালো করে চিনে নিও, কারণ আমরা এখন একই ভার্সিটিতে পড়বো। তবে একটা কথা, কারোর সামনে যেন তোমার আর আমার কারোর পরিচয় প্রকাশ না পায়। ঠিক আছে স্যার। স্যার না, মাহিম বলে ডাকবে। কিন্তু? কোনো কিন্তু না, এখন আমরা একসাথেই পড়বো, তাই এত ফর্মালিটি দেখাতে হবে না। আচ্ছা। এখন তুমি ক্লাসে যাও, আমি একটু বাইরে থেকে আসছি। আর হ্যাঁ, কাজগুলো খুব সাবধানে করবে। আচ্ছা। মাহিম ক্যান্টিনে গিয়ে দরকারি কাজ করে আবার ফিরে আসলো বন্ধুদের কাছে। কিরে বন্ধু, মেয়েটিকে যার সাথে গেটের কাছে কথা বলছিলে? আরে মেয়েটা নতুন তো, কোথায় তার ক্লাস তাই জিজ্ঞেস করছিল। ও আচ্ছা। তো মেয়েটিকে তোর পছন্দ হয়েছে নাকি? আরে ধুর, চিনি না, আর কিসের পছন্দ?
ড্যাব ড্যাব করে তো ভালোই তাকিয়েছিল। অনেক দেরি হয়ে গেছে, এখন ক্লাসে চল। মাহিম কথা না বাড়িয়ে সবাইকে ক্লাসে যাওয়ার কথা বললো। মাহিমের কথা শুনে সবাই হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যেতে লাগলো। মাহিম ক্লাসে এসে দেখলো বৃষ্টি সামনের বেঞ্চে বসেছে। মাহিম হালকা তাকিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। তারপর যথা নিয়ম ক্লাস করতে লাগলো। রাত 12টায় ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো একটা মাইক্রো গাড়িটা গিয়ে ভার্সিটির ভেতরে একদম কোনায় বিল্ডিং এ থামলো। গাড়ি থেকে নেমে আসলো সাগর, হাতে তার মদের বোতল। হাঁটতে হাঁটতে কোনো একটা রুমে কাছে চলে আসলো। তারপর দুইটা টোকা দিল, সাথে সাথে রুমের ভেতর থেকে দরজা খুলে দিল। তারপর রুমের ভেতর প্রবেশ করলো সাগর। এই রুমটা বাইরে থেকে অনেক পুরনো, কিন্তু ভেতরে খুবই পরিপাটি এবং চারপাশে শুধু ড্রাগস, ইয়াবা আর অন্যান্য মাদক দ্রব্য। সাগর ভার্সিটির ভিপি হওয়ার কারণে তার অনুমতি ছাড়া এই রুমে কেউ আসতে পারে না। আর এই রুমটাতে যে এত কিছু আছে কেউ জানে না, বলতে গেলে কারো আন্দাজই নেই। তো আজকের দিনের মালগুলো প্যাকেট করা হয়ে গেছে তো? যে বস, আপনি বলার সাথে সাথেই আমরা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, প্যাকেটগুলো তাড়াতাড়ি বিটকেসে ভরে একজন নিয়ে যা। আজ কোথায় ডিল হবে তোরা জানিস তো? জি বস। ঠিক আছে, সাবধানে যাবে। আর হ্যাঁ, যদি কোনো গাফলতি করেছিস একটাকেও জ্যান্ত রাখবো না। সাগর একটু রেগে গিয়ে বলল, ঠিক আছে বস। সাগর একটা চেয়ারে বসে মদ পান করতে লাগলো আর তাদের কাজ কারবার দেখতে লাগলো। সাগরের এটা প্রতিনিয়ত কাজ, কিন্তু প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারেনি। ভার্সিটির একমাত্র দারুন ছাড়া কেউ জানে না যে সাগর রোজ এখানে আসে। ড্রাগস গুলো প্যাকেট করা হয়ে গেলে দুজন লোক বিটকেস নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো আরো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেই গাড়িতে তাড়াতাড়ি লোক রয়েছে। দুজন গাড়িতে উঠে নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে লাগলো। অন্যদিকে সাগর মাতাল হয়ে পাশের একটি রুমে গেল, যেখানে একটা মেয়েকে অসচেতন অবস্থায় পড়ে আছে। হয়তো তাকে বেশি ড্রাগস দেওয়া হয়েছে, এজন্য অজ্ঞান হয়ে আছে। সাগর ভিলেন হাসি দিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। এ আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠ, আমার সাথে একটু মস্তি কর। কি রে, উঠ। কথাগুলো বলেই সাগর মেয়েটাকে লাথি মারলো, কিন্তু মেয়েটার কোনো হুঁশ নেই। সাগর একজনকে ডেকে পানি আনতে বললো। সাগরের একজন লোক পানি এনে দিলে সাগর মেয়েটার মুখের উপর সব পানি ঢেলে দিল। তারপর সাগরের ইশারায় লোকটা বেরিয়ে গেল। মেয়েটার সম্পূর্ণ জ্ঞান ফিরে না পেলেও আফসা আফসা তার নড়াচড়া বোঝা গেল। সাগর মদের বোতল রেখে মেয়েটার সাথে অন্তরঙ্গের জন্য উঠে পড়তে লাগলো। মেয়েটার সাথে কি হচ্ছে না বুঝলেও একটু নড়াচড়া করতে লাগলো। বেশ কিছু সময় পর মেয়েটার নড়াচড়া আর বোঝা গেল না, হয়তো এই নরবশ অত্যাচারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সাগর নিজের কাজ শেষ করে মেয়েটার পাশেই শুয়ে বললো, আজ এই কাজ নতুন না, এর আগেও সাগর অনেক মেয়ের জীবন নিয়ে এইভাবে খেলা করছি। ভার্সিটিতে যাকে পছন্দ হোক না কেন, যদি ভাগে পায় তো সাগরের লোক তুলে নিয়ে এসে এখানে রেখে দেয়। আর প্রতিনিয়ত সাগর এসে তার চাহিদা মেটায়। এম কে আর এন কে দুইজন ফোনে কথা বলছে। এম কে বস, আপনি সেদিন বলেছেন যে ওই রাস্তায় আমাদের লোক পাহারা দিতে, তোর সিক্রেট ভাবে আমি সেই কাজটি করেছিলাম। তো একটি কথা জানতে পেরেছি। কি বস, সেই লোকটি ড্রাগস খোঁজার জন্য অন্যায় হয়ে খুঁজছে। কারা করছে জানতে পেরেছো? না, বাস্তবে এটা মনে হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি সেই লোকটিকে খুঁজে পেয়ে যাবে। এমন কথা শুনে এম কে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে বস। আর বস, আজকে যে ড্রাগস ডিল হবে সেই জায়গায় কে যাবে? আচ্ছা ঠিক আছে, তাকে সবকিছুতে কোনো বাধা ছাড়া করতে দাও। আজকে না হয় আমি যাচ্ছি, দেখি আমার এলাকা থেকে কিভাবে ড্রাগস ডিল করে। তাছাড়া আমিও এর মাথা দেখতে চাই। কে যাবে? আচ্ছা বস। এম কে আরো সময় কথা বলে কিছু প্ল্যান করে ফোন রেখে দিল। খুব তাড়াতাড়ি এই সকলের বসকে আমি খুঁজে পেয়ে যাব, তখন তাকে নির্মম মৃত্যু দেবো আর বুঝিয়ে দেবো এই মাফিয়া কিং এম কে কতটা ভয়ানক হতে পারে খারাপের জন্য। এটা বলে এম কে নিজের রুম থেকে বেরিয়ে বাইক নিয়ে কোথায় যেন চলে গেল। অন্ধকারের এক রাস্তায়, এখানে রাত 10টার পর লোকজনের যাওয়া আসা নেই বললেই চলে। শহরের লোকগুলো সে রাস্তায় এসে থামলো। কিছু সময় অপেক্ষা করার পর পাশ থেকে আরেকটা গাড়ি আসলো। গাড়ি থেকে কয়েকজন লোক নামলো। এটা থেকে সাগরের লোকগুলো নামলো। তোদের আসতে এত লেট হলো কেন? এমনিতেই তুই মালগুলো নিয়েছিস তো? মাল নিয়ে তোদের চিন্তা করতে হবে না, আমার বস এখনো কাউকে ঠকায় নাই। তোরা টাকা এনেছিস তো? টাকা নিয়ে চিন্তা করিস না। আচ্ছা, টাকাগুলো দে। তুইও মাল দেখার আগেই সাগরের লোকগুলো ব্রিফকেস করে ড্রাগস গুলো দেখালো আর অপরদিকে লোকগুলো ব্রিফকেস করে টাকা দেখালো। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পরিবর্তন করে নি।
লোকটার কথা শুনে তাড়াতাড়ি করে ব্যাগ এক্সচেঞ্জ করে নিল। তোর বসকে গিয়ে বলিস এরপর এবার আরো মাল লাগবে। যত লাগবে জিনিস চিন্তা নেই, আমার বসের কাছে অঢেল মাল আছে। রাস্তায় যার পাশে খুবই অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশে তারা কথা বলতেছিল, কিন্তু হঠাৎ করে একটা বড় লাইট এসে তাদের গায়ের উপর লাগলো। আবার তাকে দেখলো দূরে কেউ মোটরসাইকেল নিয়ে বসে আছে। এই সময় কে এখানে আসতে পারে, এটা নিয়ে সবাই ভয় খেয়ে গেল। এই কে রে আমাদের গায়ের উপর লাইট মারছিস? আমি কে তোরা একটু পরেই বুঝতে পেরে যাবে। তার আগে বল, এই খারাপ ব্যবসা তোরা কতদিন ধরে করে আসছিস? কে রে তুই যে তোকে বলতে বাধ্য আমরা এখান দিয়ে দিতেছি? চলে যা, না হলে মেরে পুঁতিয়ে দেবো। লোকের কথা শুনে বাইকের উপর বসে থাকা লোকটা একটু হাসলো। ড্রাগস টাকাগুলো দিয়ে তোরা চলে যা, তাহলে বেঁচে যাবি, একটা কেউ জ্যান্ত রাখবো না। তোর যদি সাহস থাকে তো সামনে এসে কথা বল, অমন লুকিয়ে কথা বলিস কেন? একজন এমন কথা শুনে লোকটা হাসলো, তারপর ভাইকে লাইট অফ করে দিল। যারা ডিল করতে এসেছিল হঠাৎ তাদের অনুভব হলো যে তাদের মাঝে অন্য কেউ এসে দাঁড়িয়েছে। তাদের সাথে সাথে চোখ উপরে করে দেখলো যে এক আগন্তুক, তার গায়ে ভিন্ন রকমের পোশাক, সারা শরীর ডার্ক ব্লু কালারের পোশাক, মুখে ড্রাগন মার্কস। কে তুই? এমকে। এমন পরিচয় পেয়ে সবাই ভরকে গেল, কারণ এই মাফি জগতে যারা আছে তাদের মাঝে এমকে যে কতটা ভয়ানক সেটা সবাই জানে। এমকে এর ভয়ে খারাপ মাফিয়াগুলো কোনো কাজ করতে পারে না শান্তিতেও, তবুও রাতের আধারে লুকিয়ে লুকিয়ে তারা কাজগুলো করে। কিন্তু সাগরের লোকগুলো ভাবতে পারেনি যে তারা আজ ধরা খেয়ে যাবে। ভেতরে ভেতরে ভয় পেলেও উপরে সাহস নিয়ে আসে। এমন একটা প্রোডাক্ট এসে নিজেকে এমকে দাবি করলেই আমরা বিশ্বাস করে নেব? হাসলো যে হাসিতে লোকগুলোর গায়ের পশম দাঁড়িয়ে যাবার উপক্রম হলো। আমি বেশি কথা বাড়তে চাই না, তোর ড্রাগস আর টাকাগুলো দিয়ে দে, এখান থেকে চলে যা, তাহলে তোদের জানে ছেড়ে দেবো, নাহলে এই জায়গাটাকে রক্তাক্ত করে দিয়ে যাবো। তোর কথাই আমরা ভয় পাই নাকি? আমরা কতজন আর তুই তো একলা। তাছাড়া এমন পোশাকে সে নিজেকে এমকে দাবি করলে কি আমরা সেটা মেনে নেব? লোকগুলোর কথা শুনে এমকের খুব হাসি পেল। নিজের হাসি আটকে রেখে ওদের বলল, আমি কি আসল না নকল একটু পরেই টের পাবি। এটা বলেই এমকে শীষ বাজতে লাগলো, যেটা শুনতে খুবই মধুর হলেও এর মাঝে রয়েছে ভয়ঙ্কর কোনো বার্তা। এবার লোকগুলো বুঝে গেল যে তাদের সামনে সত্যি মাফিয়া কিং এমকে দাঁড়িয়ে আছে। তারা সকলেই একে অপরের দিকে তাকিয়ে রইলো, কি করবে বুঝতে পারছে না। শহরের লোককে যে হেড ছিল সে সাথে সাথে মাটিতে বসে বলল, ভাই আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এবার নিজের দলের হেডের এমন অবস্থা দেখে সবাই মাটিতে বসে বলল এবং অপর পাশের লোকগুলো বসে মাপ চাইতে লাগলো। কিন্তু এমকে যে কি করবে সেটা তাদের অজানা। তোরা জানিস আমি থাকতে এইসব কাজ করতে দিব, তাও কেন বারবার করতে আসিস? এর মতো মাফ করে দিন, আর কোনো জন্মেও এই কাজ করব না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু তাদের নাম বল। আমাদের হেড নাই, আমি হেড। সেটা বললে তো আমি মানবো না। আমাকে এতটাই গাধা ভেবেছিস যে আমি বুঝতে পারবো না যে কে লিডার আর কে চামচা? এখন তাড়াতাড়ি বল, তোদের দুই গ্রুপের দুই লিডারের নাম কি? দুই গ্রুপের একে অপরের দিকে তাকিয়ে রইলো। তা কি বলবে বুঝতে পারলো না। এখানে না বললে তো এমকে মেরে ফেলবে, এখানে থেকে বলে বেঁচে ফেলে তাদের বস মেরে ফেলবে। কি করবে তারা বুঝতে পারলো না। তখনই কারো চিৎকার শুনতে পারলো। সাথে সাথে দুজন পিছনে তাকিয়ে দেখলো যে তাদের লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। দুজন সামনে তাকিয়ে বুঝে গেল যে এমকে এর লোক আশেপাশেই আছে এবং লোকদের মারছে। বুদ্ধিমানের কথা বলেছিস, তাহলে বলে দাও তোদের বসের নাম কি? আমরা যদি বসের না বলি তাহলে বস আমাদের মেরে ফেলবে। আর তুমি যদি বসের নাম না বলো তাহলে আমি তোদের নির্মম ভাবে কি করব সেটা থেকে কুকুর শিয়ালও তোদের খেতে আসবে, ভয় করবে। দুজন কোন অবস্থায় তাকিয়ে রইলো, কি করবে তারা বুঝতে পারলো না। ভাই আপনি টাকা আর ড্রাগসগুলো নেন, তবু আমাদের ছেড়ে দেন। এটা বলে দুইজন টাকাগুলো এমকে এর পায়ের কাছে ফেলে দিল। টাকাগুলো তো আমি নিয়ে যাবই, সাথে তোদের জানটাও, যদি তোরা তোদের বসের নাম না বলিস। এমকে রেগে গিয়ে অনেক জোরেই কথা বললো, যার শুনে দুজন ভয়ে কাঁদতে লাগলো। বন্দুক বের করে দুজনের দিকে তাকালো। বলছি ভাই, বলছি আমাদের বসের নাম বলছি, তবু আপনি আমাদের মারবেন না। মারবো না যদি তাড়াতাড়ি তোদের বসের নাম বলিস। আচ্ছা ঠিক আছে বলছি, আমার বসের নাম হলো রিকি। মন্ত্রী ছেলে রিকি? তোদের বসের নাম কি তাড়াতাড়ি বল। আমার বসের নাম সাগর। কোন সাগর?
ভার্সিটিতে সভাপতি সে নাকি? হুম। দুইজনে বসে নাম জানতে পেরে এমকে মুচকে হাসলো। সেটা তার মাস্কের আড়ালেই রয়ে গেল। এই দুটোকে তুলে নিয়ে গিয়ে আমার গুদামে রাখ আর টর্চার করতে থাক, যেন ওর বসের প্রকৃত মুখ দিয়ে বড় করে বলে দেয়। এই কথা শুনে দুইজন হয় মাটিতে লুকিয়ে পড়লো। তারা দুইজন জানে যে এমকে এর ভরসার কতটা ভয়ানক। ভাই, আমাদের টর্চার করতে হবে না, আমরা এমনিতেই বলে দিব। এমকে তাদের কোনো কথা না শুনে নিজের বাইকের কাছে চলে গেল। আর কয়েকজন লোক এসে বাকি দুজনকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। মাস্ক একটা মনে করি আবার ঘুরে এসে লাইটার দিয়ে দূরে গাড়িতে আগুন ধরে দিল। পরে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটু সময় বাদে গাড়ি দুটো বোম করে ব্লাস্ট করলো। এটা দেখে মুচকি হেসে নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর সাগর আর রিকি একে অপরের উপর রেগে আছে, কারণ একটাই তারা মনে করছে যে একে অপরকে তারা ঠকিয়ে যায়। মানে রেডি মনে করছে যে সাগর তাকে ঠকেছে, আর সাগর মনে করছে যে ভিকি তাকে ঠকিয়েছে। তারা আসল ঘটনা এখনো জানে না যে তাদের মেয়েছে অন্য। সাগর রেগে গিয়ে রিকিকে ফোন দিল। রিকি, তুই কিন্তু কাজটা ভালো করিসনি। তুই তো কাজটা ভালো করিসনি। তুই আমার লোকেদের মেরে নিজেরা মরে যাওয়ার নাটক করছিস। এটা কিন্তু একদম ভালো করিস। আরে তুই তো আমার লোককে মেরে নিজের লোকদের নিয়ে মরে যাওয়ার নাটক করছিস। টাকা দুটা নিয়ে যে আত্মসাৎ করার চেষ্টা করছিস। এটা তো আমিও বলতে পারি যে তুই এটা করেছিস। আমি কেন করব? এতদিন তোর সাথে আমি বিজনেস করছি, এতদিন ডিল করছি, কখনো কি কোনো সময় এমন হয়েছে? এবার তোর ড্রাগসের পরিমাণ অনেক বেশি ছিল আর টাকাটা অনেক বেশি। হয়তো তুই টাকা আর ড্রাগ থেকে পাল্টে খেয়েছিস। এই কথাটা তো আমিও বলতে পারি যে তুই এমন করেছিস। দেখ সাগর, নিজেদের মাঝে ঝামেলা না করে সত্যি ঘটনা খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে, তুই আজ রাতে আমার সাথে বারে দেখা কর। আচ্ছা। দুজন নিজেদের মাঝে কথা বলে ফোন কেটে দিল। তারপর বৃষ্টি, আজ থেকে আমাদের মিশন পুরোপুরি শুরু। উপর থেকে অর্ডার আসছে, মিশনটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাকে কি করতে হবে? তোমাকে তেমন কিছুই করতে হবে, কিন্তু তার পাশে খুব ভালোভাবেই নজর রাখো ভার্সিটি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের উপর এবং সেই সভাপতি এর উপর নজর দিবা। আমি একলা কিভাবে? তুমি একলা নও, আরো অনেকেই আছে। আমার মতো অনেকেই আছে? সেটা আমার তো অজানা থাক। মুখ না ভাঙে এখন ক্লাসে যাও। কেন, তুমি যাবে না? তুমি যাও, আমি পরে আসছি। নাহলে দুজনকে একসাথে দেখলেই আমার বন্ধুরা তো আমাকে বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বৃষ্টি মুখ টিপে হেসে বলল। মাহিম কিছু সময় বৃষ্টির হাসির দিকে তাকিয়ে রইল। বৃষ্টি যখন তার দিকে তাকিয়ে রয়েছে তাই নিজের মুচকে হাসা বন্ধ করে দিল। তারপর মাহিম এমকে অন্যদিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি একটু পর আসছি। বৃষ্টি চলে গেল। মাহিম কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে মাথার চুল হাত বুলাতে লাগলো। পিছনে ঘুরে তাকে দেখলো যে তার চার বন্ধু কিছুটা দূরে দাঁড়িয়ে হাসে। মাহিম বুঝে গেল তারা কিছু না কিছু ডেকেছে, তাই হাঁটতে হাঁটতে তাদের কাছে এগিয়ে গেল। কিরে, হাসছিস কেন? তুই যে তলে তলে টেম্পু চালাস, এটা তো আগে বলিসনি। কিসের কথা বলছিস? মাহিম, তুই কেমন ভাবে কথা বলছিস যে মনে হচ্ছে তুই ফিডারে দুধ খাস। সত্যি আমি বুঝতে পারিনি। ওই মেয়েটির সাথে তোর এত কথা কিসে? আরে বলিস না, ওই মেয়েটা সেদিনকে আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল তার ক্লাস কোথায়। পরে নাকি আমাকে দেখেছে, আমি তার ক্লাসেই পড়ি, এই আর কি, মানে আমরা একসাথেই পড়ি। হ্যাঁ ভাই, ছোটবেলায় খেয়েছিলাম সুজি, তাই তোদের বিষয়ে একটু হলেও বুঝি। দেখ নাফিস, ডায়লগ মারা বন্ধ কর। মাহিম ও তার বন্ধুরা একটা ক্লাসের ভেতরে প্রবেশ করলো। মাহিম মেয়েদের দিকে তাকিয়ে দেখলো যে বৃষ্টি এখনো আসেনি। ভাবলো হয়তো অন্য কোথাও গেছে, তাই লেট হচ্ছে। অন্যদিকে একজন ব্যক্তিকে বৃষ্টিকে সন্দেহ করে এজন্য তার কাছে পিছনে নিতে থাকে। বৃষ্টির ক্লাসে না গিয়ে সে লোকটার পিছু করতে করতে ভার্সিটির একেবারে কোনায় চলে আসলো। লোকটা যার পাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। চারপাশে ফাঁকা পেয়ে লোকটি সেই রুমের মধ্যে প্রবেশ করলো। বৃষ্টির সন্দেহ আরো গভীর হলো, তাই মাহিমকে কয়েকবার ফোন দিল, কিন্তু প্রতিবারেই মাহিমের ফোন বেজে কেটে যাচ্ছিল। ধুর, ফোন রেখেছে কোথায় যাই বুঝি না, গুরুত্বপূর্ণ সময় ফোন দিয়ে তাকে পাওয়া যায় না।
তারপর বৃষ্টি কিছু একটা ভেবে মাহিমকে মেসেজ করলো। কারণ বৃষ্টি ভাবলো হয়তো মাহিম এখন ক্লাসে আছে, এই জন্য হঠাৎ কেউ একজন এসে বৃষ্টির মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। বৃষ্টি পেছনে ঘুরে যাবার আগেই সে মাটিতে ঢলে পড়লো। যে লোকটা মেরেছে সে হলো ভার্সিটির একটা ছাত্র, নামদার নিলয়। নিলয় চারপাশে তাকে দেখলো যে কেউ নাই, তাই তখন বৃষ্টিকে কোলে নিয়ে রুমের দরজার সামনে চলে আসলো। দুইবার টোকা দিল, দেওয়ার পর ভেতর থেকে দরজা খুলে দিল। নিলয় বৃষ্টিকে নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। এই মেয়েটাকে তামিম জিজ্ঞেস করলো, আর বলিস না ভাই, আমি এখানে আসার সময় দেখছি এই মেয়েটি রুমের বাইরে দাঁড়িয়ে কাকে যেন ফোন দিচ্ছে। আমার মনে হলো যে মেয়েটি ঢোকার আগে তুই ঢুকেছিস, তখন তোকে দেখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, মেয়েটিকে পাশের রুমে রেখে আয়, ভাই আসলে তারপর দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। শামীমের কথা শুনে নিলয় বৃষ্টিকে পাশের রুমে রেখে আসলো এবং হাতে ড্রাগস করে নিলে যাতে বৃষ্টি সহজে জ্ঞান না ফেলে। মাহিম ক্লাস শেষ করে বেরিয়ে এসে নিজের পকেটে হাত দিল ফোন বের করার জন্য, কারণ সারাদিন বৃষ্টি আসেনি, তাই ভাবলো বৃষ্টিকে ফোন দেবে। কিন্তু মাহিম পকেটে হাত দিয়ে দেখলো যে ফোন নাই। শিট, এখন বাসায় ফেলে রেখে চলে এসেছি। কি রে, কার সাথে কথা বলছিস এমন? আরে আর বলিস না, আজকেও ফোন বাসায় রেখে আসছি। কোনো দরকার নাকি? না। প্রচন্ড দাঁড়িয়ে না থাকে বাসায় যাওয়া যায়। মাহিম ও তার বন্ধুর ভার্সিটি থেকে বেরিয়ে যে যার বাসায় চলে গেল। তারপর মাহিম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিজের ফোনটা হাতে নিল। তখনই দেখলো যে কয়েকবার বৃষ্টির কল, একটা মেসেজও আছে। মাহিম মেসেজ ওপেন করে দেখলো যে বৃষ্টি গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছে। তার সাথে সাথে দৃষ্টি তো মাহিমকে কিছু একটা ভেবে, কিন্তু প্রতিবারই বৃষ্টির বন্ধ পেলো। মাহিমের মাথায় এবার টেনশন ঢুকে গেল, কারণ বৃষ্টির ফোন বন্ধ। মাহিম অনেকবার ট্রাই করলো কিন্তু ব্যর্থ হলো। সাথে সাথে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লো। ল্যাপটপে বেশ কিছু সময় ঘাটাঘাটি করার পর মাহিম বৃষ্টির শেষ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করলো। কিছু সময় পর সেটা সফল হলো। বৃষ্টির শেষ লোকেশন ভার্সিটির ক্যাম্পাসে দেখায়। বৃষ্টি এখন পর্যন্ত ভার্সিটিতে কি করছে? ভার্সিটি তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, নাকি কোনো দরকারের কাজে এখন সেখানে রয়ে গেছে? তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে রেখে বেরিয়ে গেল। কিরে মাহিম, কেমন আছিস? এখন আবার কোথায় যাচ্ছিস? আম্মু, একটা দরকারি কাজ আছে, তাই এখনই আমাকে বাইরে যেতে হবে। দুপুরের খাবার খেয়ে যাবি? না আম্মু, আমাকে এখনই যেতে হবে। এটা পরে মাহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। ভার্সিটিতে এসে বৃষ্টির ফোন যেখানে ছিল সেখানে চলে আসলো। ফোনটা হাতে তুলে নিল। ফোনটা বন্ধ হয়ে আছে, তাই সেটা খুললো। চারপাশে খুব ভালোভাবে নজর দিল, কিন্তু সন্দেহজনক কিছুই তার চোখে বাঁধলো না। কিছু সময় এদিক ওদিক ঘোরাঘুরি করে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। মাহিম বাড়িতে এসে বৃষ্টির ফোন চার্জে দিল এবং নেট কানেক্ট করেছে কোনো একটা কারণে। সাথে সাথে মাহিমের ফোনে টোন করে শব্দ হলো। বৃষ্টির ফোন রেখে দিয়ে নিজের ফোনটা ওপেন করলো। সাথে সাথে একটা ভিডিও শো করলো। মাহিম ভিডিওটা দেখলো যে বৃষ্টি একটা রুমের দৃশ্য ভিডিও করেছে, যেখানে একটা লোক ভেতরে প্রবেশ করছে। এটা তো শামীম, এখানে কি করছে? এই রুমের মাঝেই হয়তো বৃষ্টি আছে আর তার কোনো বিপদ হয়েছে। মাহিম তাড়াতাড়ি ফোনটা রেখে নিজের টিমদের ফোন করলো। হ্যালো তানভীর, তুমি আর বাকিদের নিয়ে তাড়াতাড়ি আমার ভার্সিটির সামনে চলে এসো, আমি সেখানেই আছি। ঠিক আছে স্যার। মাহিম ফোন রেখে দিয়ে আবার তাড়াতাড়ি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। এখন প্রায় সন্ধ্যা। তানভীর ও কয়েকজন মেম্বার ভার্সিটির সামনে এসে গাড়িতে বসে আছে। কিছু সময় বাদে সেখানে মাহিম উপস্থিত হলো। মাহিমকে দেখার সাথে সাথে সবাই স্যালুট দিল। স্যার, হঠাৎ আবার এখানে ডাকলেন, কোনো জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, আমাদের টিম মেম্বার বৃষ্টি খুবই বিপদে আছে। কি বললেন স্যার? আমি ঠিকই বলছি, তাতে আমার সাথে এসো। মাহিম ও তার টিম মেম্বাররা ভার্সিটির ভেতর প্রবেশ করলো। ভাগ্য ভালো যে সেখানে কোনো দারোয়ান ছিল না, তাই অনায়াসেই প্রবেশ করেছে। সেই রুমের কাছে গেল, তার পাশে ভালো করে নজর দিয়ে দরজা টোকা দিতে লাগলো। ভাই, কে জন্য বাইরে দরজা করা দিয়েছে? দরজা খোলার দরকার নেই, কারণ আমাদের লোক হলে তারা জানতো যে 2বার টোকা দেওয়ার বেশি দিলে দরজা কেউ খুলবে না। কিন্তু বস, তারা তো টোকা দিয়ে গেছে, কি করবে এখন? চুপ করে বসে থাক, শামীম বলল। অন্যদিকে মাহিম বুঝতে পারছে না যে ভেতরে যদি কেউ থাকেই তাহলে দরজা খুলছে না কেন। স্যার, কেউ তো নেই মনে হচ্ছে ভেতরে, হলে এতক্ষণ দরজা খুলে ফেলতো। শাফি, খারাপ কাজ যারা করে তারা কখনো অন্যায়কে জানিয়ে করে না, নিশ্চয়ই এর মাঝে ভাবনা আছে। তুমি দরজাটা ভাঙার চেষ্টা করো। ওকে। তানভীর মাহিম আর সাথে মিলে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। ভাই, গিয়ে দরজা খুলে দেখি যে কারা এসেছে। আমরা তো অনেকেই আছি, দরজা না খুললে তারা তো দরজা ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে, যা। একজন এসে আস্তে করে দরজা খুলে দিল, আর সাথে সাথে মাহিম, তানভীর আর শাফি ভেতরে এসে পড়ে গেল, কারণ তারা দরজাতে ধাক্কা দিতেছিল। কে তোরা, আর এখানে কি করছিস? শামীম জিজ্ঞেস করলো। মাহিম বাকি দুজন উঠে দাঁড়ালো।
আর বাইরে থেকে নীলা জ্যোতি প্রবেশ করলো। তারা দুজন শামীমের দিকে বন্দুক তাক করে আছে। বাকেটের চারপাশে তাকিয়ে দেখলো যে এখানে ড্রাগস এর কোনো অভাব নেই। তার মানে শামীম, তুই ভার্সিটিতে ড্রাগস এর ব্যবসা করিস আর এখান থেকে সবকিছু চালান করিস? সেটা করে বলতে বাধ্য নই। তুই কেন এখানে এসেছিস? আমি কেন এসেছি একটু পরেই বুঝতে পারবে। আগে বল, বৃষ্টি কোথায়? কি বৃষ্টি? আমার কোনো বৃষ্টি নামের মেয়েকে চিনি না। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যায়, না হলে তোদেরকে মেরে গুম করে দেব। নিলয়ের কথা শুনে মাহিম হাসলো। মাহিমের ইশারা পাওয়া মাত্র আবার বন্দুক বের করলো। আমি জানি বৃষ্টি এখানেই আছে, তাই তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আয়। আমরা তাকে নিয়ে চলে যাচ্ছি, তোরা যা ইচ্ছে কর, আমাদের মাথা ব্যথা নেই। তোদের আমি ছেড়ে দিয়ে কিভাবে? কারণ তোরা যে আমার বিজনেস সম্পর্কে সবই জেনে গেছিস। তুই যেটা করছিস একটুও ভালো না, কিন্তু এর জন্য তোকে পস্তাতে হবে। এটা আমি বুঝবো, তোর না বুঝলেও চলবে। নীলা আর জ্যোতি, তোমরা দুজন পাশের রুমে গিয়ে দেখো বৃষ্টি আছে নাকি। ঠিক আছে স্যার। ওরা দুজন বৃষ্টিকে খোঁজার জন্য পাশের রুমে চলে গেল। হঠাৎ গুলি চালালে শুরু করে দিলে লিডারকে। দেখে বাকি লোকগুলো গুলি চালানো শুরু করলো। মাহিম, তানভীর আর শাফি তাড়াতাড়ি করে পিলারের আরেকজনকে পড়লো লুকিয়ে, এবং তারা গুলি চালানো শুরু করলো। মাহিম ও তার টিম মেম্বার স্পেশাল ফোর্স, তাই তাদের গুলি চালানোর ধরন আলাদা। খুব নিখুঁত ভাবে শামীমের টিম মেম্বারদের আহত করে চলেছে। শামীম, মাহিম আর নিলয়ের হাতে গুলি করলো। সাথে সাথে তাদের হাত থেকে বন্দুক পড়ে গেল। মাহিম ও বাকি দুজন বেরিয়ে আসলো। মাহিম শামীম আর নিলয়ের কাছে এগিয়ে গেল। ভালোই ভালো বৃষ্টিকে দিয়ে দিলে তোদের এইসব এত ঝামেলা হতো না। এখন বোঝ মাহিম কি জিনিস। শাফি, এই দুটোকে আমাদের গাড়িতে তোল। ঠিক আছে স্যার। তানভীর, তুমি এখান থেকে অর্ধেক ড্রাগস নিয়ে পরে আমাদের সাথে চলো, কারণ এত মেয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। ওকে। মাহিম কিছু একটা চিন্তা করে শামীম ও নিলয়ের বন্দুক নিয়ে তাদের লোকদের মেরে দিল। স্যার, বৃষ্টি এখানে আছে। মাহিম পাশের রুমে গেল, গিয়ে দেখলো যে বৃষ্টি অসচেতন অবস্থায় আছে। মাহিম গিয়ে বৃষ্টিকে কয়েকবার ডাকলো, কিন্তু বৃষ্টির ছাড়া কিছুই বললো না। নীলা, আমার মনে হয় বৃষ্টিকে ওরা ড্রাগস দিয়েছে। এক কাজ করো, আমি ওকে কোলে করে গাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে সাথে আসো। আর যতক্ষণ ওর না জ্ঞান ফিরে ততক্ষণ তোমরা ওর সাথে থাকবে। স্যার, আপনি কোলে করবেন? কেন, কোনো সমস্যা? না স্যার। মাহিম বৃষ্টিকে কোলে তুলে নিল, তারপর বাইরে আসলো। এসে দেখলো সাথে ওদের দুইজনকে অজ্ঞান করে গাড়িতে তুলছে, আর তানভীর ড্রাগস নিয়ে গাড়িতে রেখেছে। সবাই গাড়িতে উঠে ভার্সিটির বাইরে বেরিয়ে আসলো। এদিকে দারোয়ান নিজের রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভার্সিটিতে যে কি হয়ে গেল তার ধারণার বাইরে। রিকির একটা আস্তানায় সাগর দিয়ে পৌঁছালো। দুজন নিজেদের মাঝে কথা বলার জন্য একত্রিত হয়েছে। সাগর, তাহলে তুই এসেছিস? ভাবলাম তুই আসবি না। রিকি, তোর সাথে তো বোঝাপড়া করার জন্য আমাকে আসতেই হতো। এখন বল, আমার ড্রাগস আর টাকাগুলো কোথায়? এই সব কথা রাখ, এখন একটা জিনিস দেখ। এটা বলে রিকি সাগরকে একটা ড্রাগন মাস্ক বের করে দিল। এটা দেখে সাগর নিজের হাতে নিল। এটা দেখে কি করব আমি? এটা তো সাধারণ একটা ড্রাগন মাস্ক। ওটা ভালো করে দেখ, সাগর, কিছু লেখা আছে। সাগর ভালো করে লক্ষ্য করে দেখলো যে ড্রাগন মাস্কের উপর সুন্দর করে এমকে লেখা। হ্যাঁ, এর উপর তো এমকে লেখা আছে, তো আমি কি করব? তুই কি এখনো বুঝতে পারছিস না এই এমকে লেখার মানে? সাগর কিছু সময় ভাবার পর হঠাৎ সে রিকির দিকে তাকালে। মাফিয়া কি এমকে? এটা তো তার মাস্ক। তুই পেলি কোথায়? আমাদের লোকজন আর গাড়িটা যেখানে পড়েছিল তার পাশে এই ড্রাগন মাস্কটি আমি পেয়েছি। তার মানে এসব কিছু সব মাফিয়া কিং এমকে করেছে? আমারও সেটাই মনে হচ্ছে। অযথা আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করছি। তারা কথা বলছিল, তখনই সাগরের একটা কল আসলো। সাগর কল রিসিভ করে কানে নিল। অপর পাশ থেকে এমন কিছু শুনলো যেটা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। ফোন কেটে দিয়ে রিকিকে বলল, এদিকে আমাকে এখন যেতে হবে, তোর সাথে পরে কথা বলবো। কিন্তু কেন? পরে বলবো, এখন একটা ঝামেলা লেগে গেছে, তোর সাথে পরে কথা বলছি। এটা বলে সাগর রিকি আস্তানা থেকে বেরিয়ে আসলো। এখন রাত 12টা বাজে। এই সময় ভার্সিটির আশেপাশে লোক নেই বললেই চলে। সাগর দ্রুত গাড়ি নিয়ে ভার্সিটির সামনে চলে আসলো, কারণ তখন দারোয়ান সাগরের ভাই শামীম আর তার লোকদের কথাই বলছিল। সাগর গাড়ি থামিয়ে তাড়াতাড়ি নামলো। সাথে সাথেই সেখানে দারোয়ান উপস্থিত হলো। ভাই, আপনি আসছেন? ওখানে যে সর্বনাশ হয়ে গেছে। সাগর বলল, কে বা কারা করলো, তুই টের পাসনি? না ভাই। গাধা একটা। সাগর দ্রুত হেঁটে তার সেই রুমের দিকে যেতে লাগলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে গিয়ে তো সাগর খুব অবাক। সাগর ভেতরে গিয়ে দেখলো যে তার পাশে তার লোকজন মরে পড়ে আছে, আর তার ড্রাগসের পরিমাণও খুব কম।
আমি তো একটু আগে শামীমের সাথে কথা বললাম, তো এখন তো সব ঠিক ছিল। কিছুখানিক সময়ের মধ্যে কি হয়ে গেল? আমি বুঝতে পারছি না বস, একটু আগেও আমি ঘুরে গিয়েছিলাম, তখন এসব দেখিনি। সাগর রেগে গিয়ে তার দারোয়ানের কাছে চলে আসলো এবং গলার টিপ দিয়ে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। তোকে মাসে মাসে এত টাকা কেন দিই? এমনি এমনি দিই নাকি? ফুরের বাচ্চা, যখন এই ঘটনা ঘটেছিল তখন তুই কোথায় ছিলি? মরতে গিয়েছিলি নাকি? বস আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে মরে যাবো তো। দারোয়ান খুব কষ্ট করে বলল যে তার কথাই বের হচ্ছে না, এত জোরে চেপে ধরেছে সাগর। জানিস আমার কত টাকা লস হয়েছে? আবার আমার প্রাণের ভাই শামিনকেও পারছি না। না জানি যারা এখানে এসেছিল কি অবস্থা করেছে। ভাই আগে আপনি আমাকে ছাড়ুন, তারপর আপনার সাথে কথা বলছি। এবার সাগর দারোয়ানকে ছেড়ে দিল। ভাই আপনিও তো চিন্তা করছেন কেন? আপনার এই রুমে সিসিটিভি ফুটেজ দেখলেই তো হয়ে যায়। এত সময় একটা ভালো কাজ করেছিস। কাজের কাজ তো তুই কিছুই করিসনি। যখন তোকে লাগবে তখন তুই গিয়ে ঘুমাত, না হলে বাথরুমে পড়ে থাকিস। ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। সাগর কিছু না বলে একটা রুমের ভেতর প্রবেশ করলো, যেখানে কয়েকটি কম্পিউটার রাখা। কম্পিউটার বসে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত কিছুই পাচ্ছিল না। দুপুরের একটা ভিডিওতে দেখলো যে একটা মেয়ে রুমের সামনে দাঁড়িয়েছিল আর নিলয় তাকে মাথায় আঘাত করে রুমের ভেতরে নিয়ে এসেছিল। ওই শালা দারোয়ান, পাশের রুমে গিয়ে দেখতো কোনো মেয়ে আছে নাকি। আচ্ছা বস। দারোয়ান গিয়ে পাশের রুমে দেখলো সেখানে কোনো মেয়ে নেই। ঘুরে এসে সাগরকে জানিয়ে দিল যে এই রুমে কোনো মেয়ে নেই। সন্ধ্যার সময় কারো একটা ভিডিও চালু করলো, তখন দেখতে পেলো যে দরজার বাইরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো পিঠে প্রবেশ করার পর কিছু সময় বাদে কোনো একটা জিনিস নিয়ে নিলয় আর শামীম এর সাথে ঝামেলা হয়। পরে তাদের মাঝে গোলাগুলি হয়। তারপর শামীম নিলয়কে আঘাত করে নিয়ে একটা ছেলে নিয়ে যায় এবং অন্য একটা ছেলে সব লোককে মারে, আর একটা ছেলে তার গ্লাস নিয়ে যাবে। পরে একটা ছেলে নিলয়ের নিয়ে আসা মেয়েটিকে নিয়ে চলে যায়। এত কিছু হয়ে গেল আর তুই গাদা টেরি পেলি না। আমি বুঝতে পারিনি যে এইটুকু সময়ের মাঝে এত কিছু হয়ে যাবে। তোর মতো গাদা কাছে রাখাই আমার লস। তাড়াতাড়ি এই ছেলেগুলোকে খুঁজে বের করার চেষ্টা কর। বুঝতে হবে না বস, এর মাঝে আমি একটা ছেলেকে চিনি, আর ওই যে অজ্ঞান করা মেয়েটা, ওকে আমি চিনি। কিভাবে চিনিস? তারা কি বাসটিতে পড়ে? হ্যাঁ, আর 2 দিনে আগে এই ছেলে আর মেয়েটাকে গেটের সামনে কথা বলতে দেখেছিলাম। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, কালকে এই দুজনকে দেখলে আমাকে জানাস। আচ্ছা বস। আমার সাথে ঝামেলা করার ফল ওদেরকে হারে হারে বুঝিয়ে দিব। কত বড় সাহস এই সাগরের সাথে ঝামেলা জড়ায়। এটা বলতে বলতেই সাগর সেই রুম থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে চলে আসলো। আমি কিছু লোক পাঠিয়ে দিচ্ছি, তুই খুব সাবধানে ঘরের মাঝে পরিষ্কার করে ফেল। লাশগুলোকে তিস্তা নদীতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস। সাগর চলে গেল সেখান থেকে, আর দারোয়ান সেই রুমে চলে গেল। তারপর সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে পেল সে অন্য রুমে শুয়ে আছে এবং তার মাথা খুব ভারী ভারী লাগছে, তাই মাথা ধরে বসে আছে। কিছু সময় পর সেই রুমে নীলা প্রবেশ করলো। নীলা, তুমি এখানে? আর আমি বা কোথায়? বৃষ্টি, তুমি এখন আমার বাসায় আছো। এখানে কিভাবে আসলাম? তোমার কিছুই মনে পড়ছে না? শুধু এইটুকু মনে আছে আমি ওই রুমের বাইরে ছিলাম, হঠাৎ কেউ একজন আমার মাথায় বাড়ি মারে, তখন আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। হ্যাঁ, তারপর মাহিম স্যার কোনোভাবে তোমার খোঁজ পায়, তারপর আমাদের সকল টিম মেম্বারদের ডাকে এবং ভার্সিটির সেই রুমে যাই আমরা। সেখানে তুমি ছিলে। সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি হয়, 2 জনকে স্যার ধরে নিয়ে আসে আর বাকি সবাইকে মেরে দেয়। ওখানে অনেক ড্রাগ ছিল, সেগুলো অর্ধেক স্যার নিয়ে এসেছে। আমাকে কি ড্রাগস দেওয়া হয়েছিল যে আমার মাথা ভারী ভারী লাগছে? তোমাকে ড্রাগস দেওয়া হয়েছিল। ও, এখন তোমার কেমন লাগছে? একটু ভালো লাগছে, কিন্তু আমার কফি খাওয়া দরকার, কারণ মাথাটা খুব ভারী হয়ে আছে। এই নাও, তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। বৃষ্টি কফি খেতে লাগলো আর নীলা মুচকে হাসতে লাগলো। নীলা, তুমি হাসছো কেন? তোমাকে তো আসল ঘটনাই বলিনি। আসল ঘটনা মানে? তুমি জানো মাহিম স্যার তোমাকে নিজে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে আমাদের বাসায় রেখে গেছে। কি বলো তুমি? তোমরা থাকতে স্যার কেন করে নিল? বৃষ্টি লজ্জা পেয়ে বলল, থাক থাক, এত লজ্জা পেতে হবে না। তোমাদের মধ্যে যে কিছু চলছে আমরা ঠিকই বুঝতে পারছি।
নীলা, তুমি ভুল বুঝতেছো, আমাদের মাঝে কিচ্ছু নেই। সেটা তো জানি না, আমরা তো স্যারকে বলেছিলাম যে আমি আর জ্যোতি মিলে তোমাকে ধরে নিয়ে গাড়িতে বসাই, কিন্তু স্যার আমাদের না করে দিয়ে নিজে কোলে নিয়ে এসে বসাইছে। ও আচ্ছা, আমার ফোনটা কোথায় দেখছি না যে? ওটা তোমার স্যারের কাছে। আচ্ছা, তাহলে তোমরা মোবাইলটা দাও, আমি আমার বাড়িতে একটু ফোন করি, না হলে অনেক চিন্তা করবে। কোনো চিন্তা করবেন না, কারণ মাহিম স্যার কাল রাতে জানিয়ে দিয়েছে যে তুমি আমাদের বাসায়। ও আচ্ছা। আচ্ছা তুমি বসো, আমি নিচে গিয়ে আমার আম্মুর সাথে একটু রান্নায় হেল্প করি, তুমি তত সময় কফি শেষ করে ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা ঠিক আছে। নীলা রুম থেকে বেরিয়ে গেল আর বৃষ্টি কফি খেতে লাগলো। এরপর নেওয়ার কথা ভাবতেই লজ্জায় লাগছে। ইসমাইল স্যার কিভাবে পারলো ওদের সামনে আমাকে কোলে তুলে নিতে? এখন আমি স্যারের সামনে যাব কিভাবে? আমার তো এখনই কেমন লজ্জা লজ্জা লাগছে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, কিন্তু দারুণ এখনো সেই দুইজন মাহিমকে আর বৃষ্টিকে দেখতে পেল না। এই জন্য সাগর আজ নিজ থেকে ভার্সিটিতে এসেছে। সাগরকে দেখে বেশিরভাগ মেয়েরাই অনেক দূরে দূরে থাকছে, কারণ সাগরের চরিত্র সম্পর্কে সবাই অবগত যে সে একটা প্লে বয়। সাগর নিজের রুমে গিয়ে দারুণকে ফোন করলো। তাড়াতাড়ি আমার রুমে আয়, তোর সাথে কথা আছে। ঠিক আছে বস। দারোয়ার ফোন রেখে সাগরের রুমে চলে আসলো। ওদের দুজনকে কি পেয়েছিস? বস এখনো তো পাইনি। তুই ভালোভাবে নজর রেখেছিস তো, নাকি এদিক ওদিক দৌড়িয়ে বেরিয়েছিস? আরে না বস, এবার যদি এমন করি আর তাদের যদি না পাই, আপনি কি আমাকে আর আস্ত রাখবেন? এই ভয়ে আমি সর্বক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে আছি। ভালো করেছিস। দরকার পড়লে কম্পিউটার থেকে ছবি বের করে রুমে রুমে গিয়ে খোঁজ কর, যে করে হোক আমার ওই 2টা ছেলেকে লাগবেই। ওদের খোঁজ করছি, আমরা তো জেনে যাই তখন যদি আর ভার্সিটিতে না আসে তখন। ঠিক বলেছিস তুই। আচ্ছা এখন তুই গেটের সামনে যা, আমি এদিক দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। দারোয়ান বেরিয়ে গেলে সাগর কাউকে ফোন দিল। হ্যালো আসিফ। হ্যাঁ ভাই বলেন। তুই আর তোর ছেলেপেলে নিয়ে আমার ভার্সিটিতে চলে আয়, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অপেক্ষা করেন, আমি 10 মিনিট পরে আসছি। 20 মিনিট পর আসিফ ও তার সাথে কিছু লোক নিয়ে পিপির রুম মানে সাগরের রুমে প্রবেশ করলো। আমাদের কেন ডাকছিলে? ভার্সিটি থেকে তোদের দুজনকে খুঁজে বের করতে হবে, এই দুজনকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে বস, কিন্তু কাদের? তোর ফোনে দুজনের ছবি পাঠিয়ে দিয়েছি, তোরা বলে কয়ে খুঁজে বের কর, এই যেন বুঝতে না পারে তোরা তাদের খুঁজছিস। তাদের পেলে আমাকে জানাবি সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। সাগর, মাহিম আর বৃষ্টির ছবি ওদের ফোনে পাঠিয়ে দিল। আসিফ ছবিগুলো দেখে নিজের দলের অন্যান্য সদস্যদের কাছে পাঠিয়ে দিল। তারপর 2 দিন পর মাহিম, বৃষ্টি আর তার অন্য মেম্বাররা একসাথে বের হয়েছে। আর আজ আমরা কোথায় যাচ্ছি? শামীম আর নিলয়কে যেখানে রেখেছি আমরা সেখানেই যাচ্ছি। মাহিম বৃষ্টি দেখে তাকিয়ে রাখলো যে সে অন্যদিকে তাকিয়ে আছে। কিছু সময় বাদে মাহিম তার আস্তানায় চলে আসলো, যেখানে শামীম আর নিলয়কে রাখা হয়েছে। আজ 2 দিন যাবত নিলয় আর শামীমকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, তাদের খেতে দেয়নি। রে, কেমন আছিস তোরা? শালা আজ 2 দিন ধরে না খাইয়ে রেখেছিস, আবার বলছিস কেমন আছিস? স্যার ওদের আপনি খেতে দেননি? আরে তোদের কি খেতে দেবো? তোদের তো ড্রাগস খেতে দিয়েছি, কেন ওটা খেয়ে পেট ভরেনি? ওটা কি পেট ভরার জিনিস? ওটা তো নেশা করার জিনিস। তাহলে তোরা নেশা করে থাক, কারণ তোদের জন্য সমাজের ছাত্রছাত্রীরা যারা পড়ালেখা করবে তোদের জন্য তারা নষ্ট হয়ে যাচ্ছে। তোরা ছাত্রছাত্রীদের মাঝে ড্রাগস বিলিয়ে দিচ্ছিস। ওটা তো আমাদের ব্যবসা। ব্যবসা? তোদের গুলি মারি আমি। এখন তাড়াতাড়ি বল, তোদের লিডার কে আছে? আমাদের কোনো লিডার নেই, আমরা হেড। না না, সেটা বলতে তো হবে না, তাড়াতাড়ি বলবি নাকি মার খাবি। তোরা যদি বলিস তাহলে তোদের কেটে দেবো, আর না বলিস তাহলে এমন শাস্তি দেবো যে তোদের আত্মা সহ কেঁপে উঠবে। আমরা কেউ কিছু বলবো না, তুই যা করার করে নে। তানভীর, আমার বক্স থেকে প্লাসটা দে তো। আচ্ছা ঠিক আছে। তানভীর বক্স থেকে প্লাসটা এনে দিল। মাহিম প্লাসটার দিকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, আর শামীম আর নিলয় চোখ বড় বড় করে মাহিনের দিকে তাকিয়ে রইলো। লেডিস, তোমরা কি অত্যাচার দেখতে পারবে? স্যার আমরা দুজন তো দেখতে পারবো, কিন্তু বৃষ্টি দেখতে পারবে না। কি জিজ্ঞেস করেন? কারণ সে তো নতুন। স্যার আমিও দেখতে পারবো,
আপনি আমার কাজ করেন। মাহিম, নিলয় আর শামীমের দিকে এগিয়ে গেল। তারপর শামীমের হাত ধরলো, প্লাসটা নিয়ে শামীমের আঙুলের কাছে গেল। কি করতে চাচ্ছিস তুই মাহিম? এই যে প্লাসটা দেখছিস, এটা দিয়ে তোদের এক একটা করে হাতের আঙুলের নখ তুলে ফেলবো। ভেবে দেখ কতটা ভয়ঙ্কর হতে পারে তা, যা শরীর থেকে নখ খসিয়ে নিলে। আমাদের সাথে একদম এসব করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। শামীমের কথা শুনে মাহিম মুচকে হাসলো। তারপরে কোনো কথা ছাড়াই মাহিম একটা আঙুল থেকে নখগুলো কেটে ফেললো। সাথে সাথে শামীম ব্যথায় চিৎকার করতে লাগলো। 2 দিন না খাওয়ার কারণে শরীর দুর্বল ছিল শামীমের, তাই বেশি সময় থাকতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। শামীমের এমন অবস্থা দেখে নিলয় তো ভয়ে কাঁপতে লাগলো। কিরে শামীম, এমন কাটলে হবে? এখন তুই ভাব, তুই সত্যি কথা বলবি নাকি শামীমের মতন পুরো একই অবস্থা করবো? না না, আমার সাথে একদমই এমন করিস না প্লিজ। আমি তোদের সব বলছি, কি কি বলতে হবে তুই শুধু জিজ্ঞেস কর। ভেরি গুড। এই যে এমন যদি স্বীকার করতিস তাহলে শামীমের এমন অবস্থা হতো না। বেচা, এখন বল তোদের লিডার কে? আমাদের লিডার হলো ভার্সিটির ভিপি সাগর, মানে শামীমের ভাই। ওর সম্পর্কে সবকিছু বল, ও কত কি কি খারাপ কাজ করে। আমি তো বেশি কিছু জানি না, শুধু এটুকু জানি যে ভার্সিটির থেকে সব ড্রাগস সাগর সাপ্লাই করে, আর ভার্সিটি থেকে যে সকল মেয়ে উধাও হয়ে যায় সেটা সাগরে করে। কারণ সাগর ঝড়ে পছন্দ হয় তাকে রুমে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে এবং পরে মেরে তিস্তা নদীতে ভাসিয়ে দেয়। আর কিছু? এর বেশি আমরা কিছু জানি না। তানভীর, ওদের শরীরে আবার ইনজেকশন পুশ করে দে, ওরা বুঝুক এই ড্রাগস কি জিনিস। কিন্তু তুই তো বললি আমরা স্বীকার করলে তুই আমাদের খেতে দিবি। হ্যাঁ, ওই যে দিচ্ছি, যেটা তুই সমাজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছিস। দেখ, একদম ভালো হচ্ছে না। সাগর ভাই যদি জানতে পারে তাহলে তোরে জ্যান্ত রাখবে না। তোর সাগর ভাই জ্যান্ত থাকবে কিনা সেটা দেখি। স্যার চলেন এখন যাওয়া যাক। তানভীর, তুই তাড়াতাড়ি কাজটা কর। তানভীর গিয়ে দুইজনকেই ড্রাগসের ইনজেকশন পুশ করে দিল। তোরা একদম ভালো করলি না, প্লিজ ভাই আমাদের খেতে দে। দিব, কিন্তু কাল। তারপর সেখান থেকে চলে গেল সবাই। আর আস্তে আস্তে নিলয় জ্ঞান হারিয়ে ফেললো। রাতের অন্ধকারে এক অপরিচিত ব্যক্তি নিলয়দের যেখানে রাখা হয়েছে সেখানে আসলো। ব্রো, এমকে কামিং। শামীম আর নিলয়কে যেখানে বেঁধে রাখা হয়েছে আর চারপাশ বাড়ি ঘর নেই বললেই চলে, সম এলাকা দেখে মাহিম জায়গাটা বাছাই করেছে। হঠাৎ একজন ব্যক্তি বাইক নিয়ে এসে সেই আস্তানার সামনে থামলো। শরীরে তার সেই চিরচেনা পোশাক, এমকে স্যুট। গাড়ি থেকে নেমে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অন্ধকারে এই জন্য সাগর আর নিলয় বুঝলো না যে কে এসেছে। তারা দুজন ভাবলো যে হয়তো মাহিম বা অন্য কেউ এসেছে। ভাই তুই এসেছিস নিশ্চয়ই আমাদের জন্য। আমার আর কিছু নিয়ে এসেছিস? তাড়াতাড়ি আমাদের খেতে দে, খুব ক্ষুধা লেগেছে। কিন্তু অপর পাশ থেকে কোনো কথা আসলো না। নিলয় বিরক্ত হয়ে বলল, ভাই আর কত কষ্ট দিবি, এবার তো আমাদের খেতে দে। এবার রুমের লাইট জ্বলে উঠলো। তারা দুজন সামনে দেখলো যে একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কে তুই, আর এখানে কি করছিস? আমি তোদের জমের দুয়ারে পাঠাতে এসেছি রে। কি আবোল তাবোল বলছিস? আবোল তাবোল বলছি না রে, মাহিম মতার সদস্যরা তো তোকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি সেরা করব না। মানে তোদের দুজনের উপর যাওয়ার সময় হয়ে গেছে। দেখ ভাই, আমরা যা জানি সব বলে দিয়েছি, আমাদের মারিস না মাহিম। কারে মাহিম বলছিস? আমি তো মাহিম না যে তোদের ছেড়ে দেব। আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের কিং এমকে। অপরিচিত ব্যক্তির পরিচয় পেয়ে শামীম আর নিলয় খুবই ভয় পেতে লাগলো, কারণ তারা সকলে জানে যে আন্ডারওয়ার্ল্ডের কিং এমকে কতটা ভয়ানক। ভাই আমাদের ছেড়ে দিন, আমরা তো সব ওদের বলে দিয়েছি। তাছাড়া আমরা তোদের ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ অনেকবার খারাপ কাজ করতে নিষেধ করা হয়েছিল, হয়তো তোদের মনে নেই। ভাই দয়া করে এবারের মতন আমাদের মাফ করে দিন, আমরা এখন থেকেই ভালো হয়ে যাব। এমন কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। এটা বলেই এমকে নিজের সুট থেকে একটা ছুরি বের করলো। তারপর নিলয়ের দিকে এগিয়ে গেল। কোনো কথা ছাড়াই শামীম আর নিলয়কে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। তারা দুজন তো ব্যথায় কাতরাতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। এটা দেখে এমকে পিশাচ হাসি দিল। ভাইয়া আমাদের আর আঘাত করবেন না, আমরা আর সইতে পারছি না। এই সামান্য আঘাতই সহ্য করতে পারছিস না? আর তোরা তো প্রতিদিন অসহায় মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করতিস, গরিবদের উপর জুলুম করতিস। আমাদের যদি মরারই হয় তাহলে একেবারে মেরে ফেলো, এত কষ্ট দিস না।
এই কষ্ট তো কিছুই না, আমি বাকি হে। এটা বলেই এমকে চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর দুই একটা বক্স দেখতে পেলো, সেখানে এগিয়ে গেল। অনেক যন্ত্রপাতি আছে। এমকে সেখান থেকে একটা ঝালের গুঁড়ার প্যাকেট নিল, তারপর তাদের কাছে ঘুরে আসলো। এমকে হাতে ঝালের প্যাকেট দেখে পুরো দুইজন আত্মাই কেঁপে উঠলো, ভেতরে রুহুও কেঁপে উঠলো। ভাই প্লিজ দয়া করে চালের গুঁড়া দিবেন না, আমরা তো মরে যাব। জি ভাই, আমরা যন্ত্রণা সহ্য করতে পারবো না, দরকার হলে আমাদের একেবারে মেরে ফেলেন। তোরা যেন যন্ত্রণা পাস আর সেই যন্ত্রণা দিকে আমি হাসতে পারি, সেই ব্যবস্থাই তো করছি। যন্ত্রণা দিতে আমার খুব ভালো লাগে। এমকে ঝাল বের করে দুজনের গায়ে ছুঁড়ে মারলো। দুজন মরণ চিৎকার দিতে লাগলো। এমকে কে চেয়ারের উপর বসে সেটা দেখতে লাগলো। কিছু সময় পর তাদের চিৎকার কান্নায় পরিণত হলো। আস্তে আস্তে তার নিস্তেজ হয়ে যেতে লাগলো। যাক, তোদের অনেক শাস্তি দেওয়া হলো, মরার জন্য তৈরি হয়নি। প্লিজ আমাদের ছেড়ে দিই, আমরা অনেক ভালো হয়ে যাব। এমকে কিছু একটা হেসে নিজের বন্দুক বের করে দুজনকে মাথা বরাবর শুট করলো। সাথে সাথেই দুজন মারা গেল। এমকে তাকে দেখলো যে রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা সেট করা। এমকে কে ডাইরেক্ট করলো, সাথে সাথে ক্যামেরা ভেঙে নিচে পড়ে গেল। তারপর এমকে সেই রুম থেকে বেরিয়ে গেল। স্যার কোথায় আপনি? এদিকে তো একটা খারাপ খবর আছে। তানভীর ফোন করে বলল, কেন, কি হয়েছে? বস, আমাদের কাছে একজন তো শামীম আর নিলয়কে মেরে ফেলেছে। হোয়াট? কিভাবে? আর আপনি এসে দেখে যান। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি এখনই আসছি। মাহিম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলো। তখন তার বাবার সাথে দেখা হয়ে গেল। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ মাহিম? বাবা, একটু কাজ আছে, সেখানে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। মাহিম তাড়াতাড়ি গাড়ি নিয়ে নিজের আস্তানার কাছে পৌঁছালো। আর তাড়াতাড়ি ভিতরে চলুন, দেখুন ওদের দুইজনের কি অবস্থা করেছে। শাফের কথা শুনে মাহিম তাদের রুমের ভেতর প্রবেশ করলো। ভেতরে এসে দেখলো যে শামীম আর নিলয়কে কেউ একজন নির্মম ভাবে খুন করেছে। এমন জঘন্য ভাবে কে মারতে পারে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এমকে। সে কিভাবে? স্যার, রুমের মাঝে এই মাস্ক পেয়েছি, আর এটাই তার প্রমাণ পেয়ে এদের দুজনকে মেরেছে। মাহিম মাস্কটা হাতে নিয়ে দেখলো যে সেটা একটা ড্রাগন মাস্ক, আর মাস্কের উপর সুন্দর করে এমকে লেখা। স্যার, কি ভাবছেন? ভাবছি দুজনকে এখন কি করব। স্যার, এদের দুজনকে এদের বাসার সামনে রেখে আসার চেষ্টা করে। সেটা করলে আমাদের ক্ষতি হতে পারে। হয়তো এত সময় জেনে গেছে যে আমরা তুলে নিয়ে এসেছি। তাহলে এখন কি করণীয়? আমাকে একটু ভাবতে দাও। মাহিম কিছু সময় ভেবে তারপর বলল, এদেরকে তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা কর। কিন্তু বড় স্যারকে কি জবাব দিবেন? বড় স্যারের দিকটা আমি দেখে নেবো, কারণ তোমাদের যেটা বললাম সেটা করো। আচ্ছা ঠিক আছে। মাহিম হাতে মাস্কটা নিয়ে কিছু একটা ভাবছে। তখন তার পাশে বৃষ্টি আসলো। স্যার, কি ভাবছেন? গতকাল বড় স্যারের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে আজকালকের ভিতরে আমাদের এই কেসটার সমাধান করতে হবে। এই কেস তো সমাধান হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। বৃষ্টি, তুমি যেটা ভাবছো সেটা কখনোই না। এই দুইজন যার নাম বলেছে সেটা একটা খেলনা মাত্র, ওদের উপরেও কেউ আছে। তাহলে এখন কি করবেন স্যার? ভাবতে হবে বৃষ্টি, কি করব। তানভীর আর শাফি লাশ দুটোর ব্যবস্থা করে ফেললো। বৃষ্টির সাথে একটু কথা বলে মাইমা অন্য একটা সাইডে গিয়ে ফোনে বড় স্যারকে ফোন দিল। স্যার, একটা মিস্টেক হয়ে গেছে। কি হয়েছে মাহিম? শামীম আর নিলয়কে আন্ডারওয়ার্ল্ডের কিং এমকে মেরে ফেলেছে। কি বলছো তুমি? স্যার, আমি ঠিকই বলছি। তুমি বুঝলে কিভাবে? সকল প্রমাণ সেই দিকে যায়। আচ্ছা ঠিক আছে, এই দিকটা আমি দেখে নেব। তুমি আগামী 2 দিনের ভিতর সাগরকে ধরার ব্যবস্থা করো। কিন্তু স্যার, আমার মনে হচ্ছে সাগরের উপরেও কেউ আছে। এখন যদি সাগরকে ধরি, তার উপরে যে আছে সে কিন্তু পরে সমস্যা করতে পারে। সেটা পরে দেখা যাবে। উপর মহল থেকে চাপ দিচ্ছে এই কেসটি তাড়াতাড়ি সমাধান করার জন্য। তুমি সাগরকে ধরে একটি সমাধান করে ফেলো, তারপর নিরিবিলিভাবে এটি আরো গভীরে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই রইলো। কিছু সময় কথা বলে ফোন কেটে দিল। তারপর সবার সাথে আস্তানার বাইরে চলে গেল। আজ 2-3 দিন যাবত আসিফ তার দলবল পুরো ভার্সিটিতে এমকে বেরিয়েছে, চলে এসেছে বলতে সারা ভার্সিটিতে মাহিম আর বৃষ্টিকে খুঁজে চলেছে। কিন্তু কোনোভাবেই বৃষ্টি আর মাহিমকে খুঁজে পাচ্ছে না। সাগরের সামনে দাঁড়িয়ে আছে আসিফ ও তার দলবল। তোরা কোনো মতে তাহলে ছেলে মেয়েটাকে খুঁজে পেলি না? বস, আমার মনে হয় তারা আর ভার্সিটিতে আসবে না। আচ্ছা, তোরা ভার্সিটির বাইরেও খোঁজ লাগা। আমার যে করে হোক ওই দুজনকে লাগবেই, বিশেষ করে আমার ওই ছেলেটাকে লাগবে। আচ্ছা ঠিক আছে বস।
এমন সময় সাগরের ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে কানের কাছে নিয়ে যেটা শুনলো সেটা শুনে তার মুখ মুচকে হাসি ফুটে উঠলো। মাহিম আস্তে আস্তে ভার্সিটির ভেতর প্রবেশ করলো। আজ কয়েকদিন পর সে ভার্সিটিতে এসেছে। সে সোজা নিজের বন্ধুদের কাছে গেল। এদিকে দারুণ মাহিমকে দেখে সাথে সাথে সাগরকে ফোন দিল আর আসার খবর তাকে জানিয়ে দিল। কিরে, কেমন আছিস তোরা? আরে মাহিম রে, কই থেকে যে মাঝে মাঝে উদয় হস বুঝি না। কোথায় ছিলে এই 4-5 দিন? এই তো একটু নানির বাসায় বেড়াতে গিয়েছিলাম। তুই যে এত বেড়াতে যাস, নানির বাসায় কি মামা তো বোন আছে? তোর শালা ওইসব কিছুই না। তাহলে এত ঘন ঘন নানির বাসায় যাস কেন? আরে নানি অসুস্থ মানুষ, একটাই নাতি, একটু দেখতে যাই। ভালো। অন্যদিকে সাগর ফোন রেখে আসিফকে বলল, যা ক্যাম্পাসে যা, ছেলেটা বকুল গাছের নিচে বসে আছে, গিয়ে ধর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আসিফ তার দলবল নিয়ে মাঠে আসলো। বকুল গাছের নিচে এসে দেখলো যে মাহিম তার বন্ধুদের সাথে কথা বলছে। আসিফকে মাহিমের কাঁধে হাত রাখলো। মাহিম পেছনে ঘুরে তাকে দেখলো যে কয়েকজন লোক তার একজন ব্যক্তি আর তার কাঁধে হাত রেখেছে। কিছু বলবেন ভাই? তোর সাথে আমার কিছু কথা আছে, আমাদের সাথে চল। কি কথা আছে ভাই, এখানে বলেন। তুই আমাদের সাথে যেতে বলছি, তুই যাবি মানে যাবি, আর কোনো কথা নাই, শুনতে চাই না। তার আগে আমার কাছ থেকে হাত সরান। না হলে কি করবি তুই? কি আর করব, আমি নিজে হাতটা ধরে কাঁধ থেকে সরিয়ে নেব। এটা বলে মাহিম নিজে আসিফের হাত কাঁধ থেকে সরিয়ে দিল। এখন বল, শামীম আর নিলয় কোথায়? এরা কোথায় আমি কিভাবে জানবো? তাছাড়া তো ওদের সাথে আমার কয়েকদিন দেখাই হয়নি। মিথ্যা বলিস না, আমি জানি যে তুই আর তোর সঙ্গীরা মিলে যা তা বলছেন ভাই আপনারা। মাইন্ড তো আজ কয়েকদিন তার নানির বাসায় ছিল। এই তোরা বেশি বকবক করিস, তা না হলে তোরা ঝামেলায় পড়বি। তোদের বন্ধু আমাদের বিপি স্যারের সাথে ঝামেলা জড়িয়েছে। কিরে মাহিম, এরা কি বলছে সব? তোরা চুপ থাক, শুধু দেখতে থাক। মাহিমকে ফার্স্ট মাঠের মাঝখানে নিয়ে আসলো। কিছু সময় পর সাগরও সেখানে উপস্থিত হলো। সাগর এসে মাহিমকে থাপ্পড় মারলো। সাথে সাথে ভার্সিটির সবাই সেদিকে তাকালো। তোর সাহস হলো কি করে আমার বাইকে তুলে নিয়ে যাওয়ার? কি বলছেন স্যার? আপনার ভাইকে আমি তুলে নিয়ে যাব কেন? দেখ, মিথ্যা কথা বলিস না, আমি ক্যামেরাতে সব কিছুই দেখেছি। ও আচ্ছা। এখন বল তাড়াতাড়ি, আমার ভাইকে কোথাও রেখেছিস? তোর ভাইদের তো উপরে পাঠিয়ে দিয়েছে। কি বলছিস তুই? তোর সাহস হলো কি করে? তুই জানতিস শামীম আমার ভাই? তাহলে তাহলে ওকে তুলে নিয়ে গেছিলিস কেন? তোর ভাইকে তুলে নিয়ে গেছি কারণ তোর ভাই খারাপ কাজ করতো, ড্রাগসের সাথে জড়িত ছিল। কি যাতা বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আর আমাকে তুই বলে ডাকছিস? তোর সাহস তো কম না। আমার সাহস অনেক, তুই একটু পরেই বুঝতে পারবি। এই আসিফ, একে আমি সহ্য করতে পারছি না, একটু ধোলাই করার ব্যবস্থা কর। ঠিক আছে বস। সাগরের কথা শুনে আসিফ এসে মাহিমকে মারতে লাগলো। মাহিম সেটার প্রতিবাদ করতে লাগলো। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার। সবাই মিলে মারতে গেল। হঠাৎ ভার্সিটির বাইরে থেকে অনেকগুলো গাড়ির শব্দ শোনা গেল। এটা তো স্বাভাবিক, কারো ভার্সিটির বাইরে মেন রাস্তা। কিন্তু কয়েকটা গাড়ি যখন ভার্সিটির ভেতরে ঢুকলো তখন সবাই সেদিকে তাকালো। অনেকগুলো পুলিশের গাড়ি। সবাই ভাবতে লাগলো যে এত পুলিশের গাড়ি ভার্সিটিতে কেন হঠাৎ? গাড়ি থেকে পুলিশ বাহিনী নেমে মাহিমদের ঘিরে ধরলো। সাগর পুলিশ বাহিনীর দিকে এগিয়ে গেল জিজ্ঞেস করার জন্য যে কেন তারা এখানে এসেছে। কি হলো অফিসার, আপনি পুলিশ বাহিনী নিয়ে এখানে আসছেন? আমাদের উপর থেকে বলা হয়েছে তাই আসছি। কেন আসছেন? সেটা তো জানি না, কিন্তু এখানে নতুন পুলিশ কমিশনার আছে তাই। কি বলেন? হঠাৎ মাহিমকে দেখতে পেয়ে পুলিশটা এগিয়ে গেল আর স্যালুট করলো। স্যার, আমি আরমান, আমাকে বড় স্যার আপনার জন্য পাঠিয়েছে। মাহিমকে তো স্যার বলাতে সবাই অবাক, বিশেষ করে ওর বন্ধু আর সাগর। অফিসার, আপনি ওকে স্যার বলছেন কেন? উনি আমাদের নতুন এসিপি, ওনাকে স্যার বলবো না তো আপনাকে বলবো নাকি? মাহিম, এসব কি হচ্ছে? পুলিশ অফিসার তোকে স্যার বলছে কেন? আর ওরা যা বলছে তাই সত্যি নাকি? মারুফ জিজ্ঞেস করলো। হয়তো। এসব করে কিভাবে হলি তুই? আমাদের জানালিও না। আমি একটা সিক্রেট মিশনে ছিলাম, তাই তোকে জানাতে পারিনি। আর আমি তো এখন থানায় জয়েনিং করিনি এই জন্য। আর আজকে আমার থানায় জয়েনিং ডেট। তার মানে তুই পুলিশ অফিসার আর আমার ভাইকে ধরে রেখেছিস? আপনি বলতে তোর ভাইকে ধরে মেরেছি, আজ তো তোকে ধরে নিয়ে যাব। তুই কার সাথে কথা বলছিস ভুলে গেছিস?
আমি হলাম এই ভার্সিটির পিপি। আমাকে ধরে নিয়ে গেলে এই ভার্সিটির স্টুডেন্ট তোকে আস্ত রাখবে না। তুই হয়তো ভুলে গেছিস যে তুই কার সাথে কথা বলছিস। আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তাই ভদ্র হয়ে কথা বল। অফিসার, এদের অ্যারেস্ট করুন, সাথে শাওরকেও। কোন অপরাধে আমাকে তুই ধরবি? কোন অপরাধে? ওয়েট, তানভীর। মাহিম তানভীরকে ডাকলো, সাথে সাথে তানভীর ও কয়েকজন পুলিশ অফিসার মিলে কিছু বক্স আনলো, সবার সামনে রাখলো। এইগুলো বক্স থেকে বের কর। মাহিমের কথা শুনে বক্সগুলো খুললে সব ড্রাগস বেরিয়ে আসলো। শিক্ষার্থীরা দেখেই তো অবাক। এইসবের বিজনেস যে তুই করতিস এটা আমরা ভালো করেই জানি। আমাকে তোরা ফাঁসাতে চাচ্ছিস, আমি বুঝতে পেরেছি। তোর বিরুদ্ধে আমাদের সকল প্রমাণ আছে। এটা বলে সাবি সবাইকে একটা ভিডিও দেখালো যেখানে সাগরের বিরুদ্ধে সকল প্রমাণ আছে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভার্সিটিতে ড্রাগস পাচার হতো, অনেক মেয়ে হারিয়ে গেছে, তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ। সকলে জোরে চিৎকার করে বলে, এই কাজগুলো এই সাগর করতো, যার প্রমাণ আপনারা একটু আগেই দেখলেন। আমরা এর বিচার চাই। সবাই চিৎকার করে বলতে লাগলো। চারপাশে তাকে দেখলো, সবাই চিৎকার করে বলছে। সাগর কি করবে ভেবে পাচ্ছে না। আসিফের কাছে থাকা গান হাতে নিয়ে মাহিমের দিকে গুলি চালাতে গেলে পুলিশ অফিসারটা সাগরের হাতে গুলি করলো, সাথে সাথেই বন্দুক নিচে পড়ে গেল। অফিসার সাগরকে গ্রেপ্তার করে গাড়িতে তোলেন। আমি ভার্সিটিতে আর কোনো ঝামেলা দেখতে চাই না, যা হবে থানায় গিয়ে। ঠিক আছে। সাগরকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হলো, সাথে আসিফ ও তার দলবলকেও। শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজ থেকে ভার্সিটিতে কোনো ড্রাগস ও মেয়েদের প্রতি অত্যাচার হবে না। তোমরা যে যার ক্লাসে যাও। মাহিমের কথা শুনে সবাই নিজেদের মতো চলে যেতে লাগলো। মারুফ, তোদের সাথে আমি পরে এসে কথা বলবো, এখন আমাকে থানায় যেতে হবে। ঠিক আছে। মাহিম পুলিশ অফিসারদের সাথে গাড়িতে বসে ভার্সিটি থেকে চলে গেল। ভার্সিটির ক্যাম্পাসে বকুল গাছের নিচে বসে চার বন্ধু কথা বলছে। তাদের কথার মাঝে একটা কথাই বেশি চলছে, সেটা হলো মাহিমের কথা। আমি ভাবতে পারিনি শালা হারামিটা আমাদের না বলে পুলিশে জয়েন করেছে। হ্যাঁ সেটাই, কবে যে শালা এটা বল আমরা টেরই পেলাম না। তা আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হয়েছে। আমার মনে হচ্ছে যে মাহিম নানিদের বাসায় যাবার কথা বলতো, সেটা সব মিথ্যা। তো আমাদেরকে মিথ্যা বলে ট্রেনিংয়ে বা পুলিশের চাকরিতে যেত। যে যাই হোক, আমাদের বন্ধু বড় একজন পুলিশ অফিসার, এটা তো আমাদের গর্বের কথা। আর সকল প্রশ্নের উত্তর ওর সাথে দেখা হলেই করব। কথা না বলে চল বাসায় যাওয়া যাক। তার বন্ধু মিলে ভার্সিটি থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাহিম ও বাকেরা এসে থানায় পৌঁছালো। থানার ভিতরে প্রবেশ করলে সকল পুলিশ অফিসার তাকে স্যালুট করলো। গাড়ি থেকে নামিয়ে সাগরকে হাজতে ঢুকে দিল। আমার সাথে ভালো করলি না মাহিম, এর ফল তুই খুব তাড়াতাড়ি পাবি। আগে তুই জেল থেকে তো ছাড়া পা, তারপর না হয় দেখা যাবে। হয়তো আমি ভিতরে থাকবো, কিন্তু বাইরে আমার লোকের অভাব নেই। তোকে শেষ করতে আমার খুবই কম সময় লাগবে। তোর এমন জায়গায় চালান করে দেবো যে কেউ তোর খোঁজও পাবে না। মাহিম, আমার বসকে কিন্তু তুই চিনিস না। কে তোর বস শুনি? আমার বসের নাম জোকার কিং আর কে। ওরে বাবা, আমি ভয় পেয়েছি। এটা বলে মাহিম হাসতে লাগলো। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর বসকেও তোর কাছে পাঠিয়ে দেবো। দুজন একসাথে জেলখানায় বসে গল্প করিস। ভুল করলি অফিসার, খুব বড় ভুল করলি। অফিসার, একটু শাস্তির ব্যবস্থা করুন। স্যার আমি... হ্যাঁ আপনাকেই বলছি, কেন ভয় পাচ্ছেন? না মানে... থাক থাক, আমি বুঝতে পেরেছি। মাহিম পুলিশ অফিসারটিকে মারতে বললে সে একটু ভয় পেল, কারণ একটু আগে জানতে পেরেছে যে সাগর জোকার কিং এর লোক। খেয়ে দিয়ে কতটা ভয়ানক সেটা সবাই জানে, কারণ খারাপের রাজ্যে চলে একমাত্র বাদশা। মাহিম নিজের ডেস্কে গিয়ে বসলো। তোর ইমনের কোনো বড় স্যারের ফোন আসলো। জি স্যার, বলেন। তোমার কাজ তো শেষ, এখন নিজের পোশাক পরে হেড অফিসে দেখা করো, যাও। ঠিক আছে স্যার। কিছু সময় পর একজন এসে মাহিমের ড্রেস নিয়ে গেল, যেটা হেডকোয়ার্টার থেকে এসেছে খানিক আগে। মাহিম পুলিশ ড্রেস পরে গাড়ি নিয়ে হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিল। হেডকোয়ার্টারের বড় অফিসার সাদমানের সামনে বসে আছে মাহিম। অফিসারের সামনে দুটো ফাইল, যেটা মাহিমের দিকে এগিয়ে দিল। আজ থেকে তোমার জয়েনিং শুরু। এই দুটো ফাইল দুটো মাফিয়ার পুরো হিস্ট্রি লেখা আছে। একজন হলো এমকে আর অন্যজন হলো আরকে। তোমার এবারের মিশন হলো এদের দুজনকে খুঁজে বের করে আর ধরা। মাহিম সাদমানের কথা শুনে ফাইল দুটো ঘিরে দেখলো। স্যার, এখানে তো দেখছি এমকে খুবই ভালো একজন মাফিয়াদের সব খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমাদের ধরতে হলে আর কে ধরতে হবে। আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু খুন তো খুনই,
সে ভালো বা খারাপ মানুষের করুক না কেন, আইনের চোখে সবাই সমান। অপরাধী খুন করলে। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। হুম। আর আমার বাকি মেম্বারদের কি খবর? ওদের আলাদা আলাদা জায়গায় পোস্টিং করেছে। ও আচ্ছা। মাহিম আরো কিছু সময় কথা বলে হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসলো। মায়া বাড়ির উঠানে বসে খেলা করতেছিল, তার পাশে ফুলের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, সেখানে বসে খেলা করতেছে। সালাম সাহেবের বাড়িতে পরপর কয়েকটা পুলিশের ভ্যান প্রবেশ করলো। এটা দেখে মায়া ভয় পেয়ে গেল আর তো রাতের বাড়ির ভেতর প্রবেশ করলো। ড্রয়িং রুমে বসেছিল সালাম ও মালেকা। কি হলো মামুনি, তুমি দৌড়াতে দৌড়াতে বাসার ভিতর প্রবেশ করছো কেন? কি হয়েছে? আম্মু, আব্বু, তাড়াতাড়ি বাইরে চলো। কেন? অনেকগুলো পুলিশের গাড়ি আমাদের বাসার ভেতরে প্রবেশ করছে। কি বলিস? হ্যাঁ, সত্যি বলছি। তুমি তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় করছে। মামনি, আমরা তো আছি। এটা বলেই মালিকা বেগম মায়াকে করে তুললো। তারপর তিনজন মিলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এসে দেখলো সত্যি অনেকগুলো পুলিশের গাড়ি। হঠাৎ একটা গাড়ি থেকে মাহিম বের হলো। সব পুলিশ স্যালুট করলো। মাহিমের গায়ে পুলিশের পোশাক, যেটা দেখে সালাম ও মালিকা দুজনে অবাক হয়ে গেল। ওই দেখো মা, ভাইয়ার গায়ে পুলিশের পোশাক। তার মানে কি আমার ভাইয়া পুলিশ? চুপ কর মায়া, তোমার ভাইকে আসতে দাও। নিজের মা বাবার কাছে আসলো, তারপর দুজনকে সালাম করলো। মাহিম, এইসব কি? আর তোর গায়ে পুলিশের পোশাক কেন? বাবা, তোমাদের কাছ থেকে একটা জিনিসগুলো লুকিয়েছি। আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এসব কবে কি? এখানে বলবো নাকি বাড়ির ভেতরে যাব? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। মাহিম বাড়ির ভেতরে প্রবেশ করলো। বেগম গিয়ে মিষ্টি নিয়ে আসলো। মায়া তো দৌড়ে তার ভাইয়ের কোলে উঠলো। ভাইয়া, তুমি পুলিশ? আগে তো বলনি। কি মজা, কি মজা। পাগলি। মাহিম, এসব কিভাবে হলো? তারপর মাহিম এক এক করে সব ঘটনা তার বাবাকে খুলে বলল যে কিভাবে সে পুলিশ কমিশনার হলো। আমাদের তো একবার জানাতে পারতে। আসলে বাবা, আমি একটু শুনেছিলাম, এই জন্য তোমাদের বলতে পারিনি। আর ভেবেছিলাম যে কে জয়েন করব সেই দিন তোমাদেরকে সারপ্রাইজ দেবো, এই আর কি। নে বাবা, আগে মিষ্টি খা। মাহিম, তুই তো জানতিস রে, আমার এইসব পুলিশ ভালো লাগে না। কোনো একটা ঝামেলায় জড়ালে তখন আবার সম্পূর্ণ ফ্যামিলিকে তার খেসারত দিতে হয়। বাবা, তুমি সেই চিন্তা করো না, কিছুই হবে না। আর আমি তো শুধু নিজের স্বার্থ না, দেশের স্বার্থে কাজ করতে চাই। তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু তোমার এই পুলিশের চাকরি যেন আমার পরিবারের উপর কোনো ক্ষতি না বয়ে আনে। আচ্ছা। তুমি এমন কেন? ছেলেটা আজকেই নতুন পুলিশে জয়েন করেছে আর তুমি এত কিছু বলছো? আরে মা, বলতে দাও, সমস্যা নেই। তারপর অন্ধকার এক জায়গায় জোকার কিং ও তার লোক বসে আলোচনা করছে। তোরা যেভাবেই পারিস সাগরকে বের করার চেষ্টা কর, না হলে তাকে অত্যাচার করলে আমাদের সকল ব্যবস্থার কথা বলে দিতে পারে। ঠিক আছে বস। অন্যদিকে এমকে হঠাৎ পুলিশ স্টেশনে চলে আসলো। সকল পুলিশ তাকে দেখে অবাক, কারণ এত রাতে যে কেউ আসবে সেটা তারা বুঝতে পারেনি। কে তুই? এমকে। পরিচয় পেয়ে সবাই তার দিকে বন্দুক তাক করলো। দেখে এমকে মুচকে হাসলো। হঠাৎ এমকে শীষ বাজতে লাগলো। চারপাশের লাইট অফ হয়ে গেল। এমকে একটা গ্যাস ছেড়ে দিল। চারপাশে ধোঁয়ায় পড়ে গেল। সবাই কাশতে লাগলো। এই অবস্থায় এমকে জেলখানায় প্রবেশ করলো। কে তুই? তোর মৃত্যু। এমকে, আমাকে মারলে তুই কিছু জানতে পারবি না। তোকে তো মারবো না, এখন তুলে নিয়ে যাব। এবার সাগরের হাসি বন্ধ হয়ে গেল। এমকে সাগরের শরীরে ইঞ্জেকশন পুশ করলো, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। সকালে মাহিম যখন অফিসে আসলো তখন দেখলো সব অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো আমার কিছুটা অবাক হলো। কি হলো, এইভাবে মাথা নিচু করে আসছিস কেন? কিন্তু কেউ কোনো কথা বললো না। কি হয়েছে, কথা বলছিস না কেন? তবুও কোনো কথা বললো না কেউ। এবার মাহিমের নজর গেল জেলের দিকে, যেখানে সাগরকে রাখা হয়েছিল। সাগর কোথায় গেল? তোমরা কেউ কথা বলছো না কেন? মাহিম রেগে জিজ্ঞেস করলো। আসলে সারা রাতের একটা ঘটনা ঘটে গেছে। তারপর মাহিমকে সব ঘটনা খুলে বলবো। রাতে এমন ঘটনা ঘটে গেছে আর তোমরা আমাকে জানাওনি? স্যার, আপনি যদি আমাদের উপর রেগে যান এজন্যই ভাই বলতে পারেনি। হঠাৎ বাইরে থেকে কিছু পড়ার শব্দ শোনা গেল, সাথে একটা গাড়ি ব্রেক করা সম্ভব। এসে দেখলো যে একটা লাশ পড়ে আছে। বাকি পুলিশ অফিসার বাইরে আসলো। দেখতো কে এটা নির্মম ভাবে মেরেছে। মাহিমের কথা অনুযায়ী একজন লাশ উঠে মুখে পানি মেরে দেখলো যেটা সাগর। স্যার, এটা তো সাগর। তাকে কে এমন নির্মম ভাবে মারতে পারে?
বডি চেক করে দেখো, কোনো প্রমাণ পাও নাকি? পুলিশ অফিসারটা পুরো গলি চেক করে একটা চিরকুট পেল, সেটা এনে মাহিমকে দিল। মাহিম ওপেন করে দেখলো সেখানে লেখা, মিস্টার মাহিম, প্রথমে দুঃখিত আপনার জেলখানা থেকে আসামি নিয়ে যাওয়ার জন্য। আসলে সাগরের কাছ থেকে আমরা অনেক কিছুই জানার, আর সেটা জেনেও গিয়েছি। ওর মতো পাপী থাকলে আপনাদের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তাছাড়া আমি তাকে তার পাপের শাস্তি দিয়েছি। আর হ্যাঁ, জোকার কি আপনার ক্ষতি করতে পারে, তাই সাবধানে থাকবেন। এটিএমকে। কি লেখা আছে স্যার এখানে? এটাই লেখা আছে যে কে এম কে তুলে নিয়ে গিয়ে মার্ডার করছে, লাশটা হসপিটালে দিয়ে পাঠাও পোস্টমর্টম করার জন্য। আচ্ছা ঠিক আছে। তারপর লোকটি বলল, বস একটা খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর দিতে এসেছিস? তোরা কি আমাকে একটু ভালো খবর শোনাতে পারিস না? এই কয়দিন আমি খারাপ খবর শুনেই যাচ্ছি। জোয়ার কিং রেগেই বলল, যে বসে এমন ভয়ানক রূপ দেখে লোকটা ভয়ে কাঁপতে লাগলো। এখন না কেঁপে তাড়াতাড়ি বল কি হয়েছে। লোকটি বলল, বস আপনার ডান হাত সাগরকে এমকে মেরে ফেলেছে। ও তো পুলিশের স্টেশনে ছিল তাহলে। তারপর লোকটা সব ঘটনা খুলে বলল, কিভাবে সাগরকে তুলে নিয়ে গিয়েছিল। না, এটা কিছুতেই হতে পারে না। সব দোষ ওই এসিপি। ওই পুলিশের জন্যই আজ এই অবস্থা। তার 14 গোষ্ঠী খোঁজ নিয়ে আমাকে জানায়। লোকটি বলল, ঠিক আছে বস। লোকটা চলে গেল আর জোকার কিং মনে মনে কিছু ভাবতে লাগলো। ওকে আমি ছাড়বো না মিস্টার পুলিশ। আমি যে কতটা ভয়ানক সেটা তো হাড়ে হাড়ে বোঝাবো। 2 মাস পর সাগর খুন হবার পর হেডকোয়ার্টার থেকে মাহিমকে 2 মাসের জন্য শহরের বাইরে যাওয়ার লেগেছিল। আজ 2 মাস বাদ এসে আবার নিজের শহরে ব্যাক করছে। ফ্যামিলির সাথে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে বের হলো। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। মাহিম বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। ড্রয়িং রুমে সালাম, মালেকা ও মায়া বসে টিভি দেখতেছিল। হঠাৎ তাদের বাড়িতে কারেন্ট চলে গেল। এই অসময়ে আর কারেন্ট যাওয়ার সময় পেল না। তুমি মায়াকে নিয়ে বসো, আমি সৌর বিদ্যুৎ চালু করছি। সালাম সাহেব এটা বলে উঠতে গেলেই হঠাৎ কলিং বেল বেজে উঠলো। এই অসময়ে আবার কে এলো? দেখো, নিশ্চয়ই মাহিম এসেছে। সালাম সাহেব দরজা খুললে হঠাৎ চিৎকার করে উঠলো, মালিকা, তুমি মায়াকে সিক্রেট রুমে রেখে আসো। নিজের স্বামীর চিৎকার শুনে বেগম কোনো প্রশ্ন ছাড়াই মায়া এগিয়ে সেই রুমে দেখে আসলো। এর মাঝে মায়া অনেক কথাই জিজ্ঞেস করলো, তার মা কোনো উত্তর দেয়নি। আস্তে আস্তে দরজা দিয়ে অনেকগুলো গুন্ডা প্রবেশ করলো। সালাম সাহেবের মাথায় আঘাত লেগেছে, তাই মাথা ফেটে রক্ত বের হচ্ছে। কে তোমরা, আর আমাদের বাসায় কি করছো? আমাদের চিনবি না তুই, কিন্তু তোর ছেলে খুব ভালো করেই চিনে। তাকে ডাক। এই তো বাসায় নেই, কিন্তু আপনারা আমাদের এইভাবে বাসায় আসছেন। আর তোদের জমের দুয়ারে পাঠাতে এসেছি। তোর ছেলের জন্য আমাদের বস অনেক ক্ষতি হয়েছে, এই জন্য সেটার প্রতিশোধ নিতে এসেছি। হঠাৎ সবার পেছন থেকে এমপি সাহেব বেরিয়ে আসলো। ছেলের অনেক ডানাগুচি, সে আমাদের রাস্তায় বাধা দেওয়ার ফল এবার ভোগ কর। আমাদের বস কখনো পথের কাঁটাকে বাঁচিয়ে রাখে না। প্লিজ আমাদের ছেলেকে কিছু করবেন না, সে তো ছোট, এখন এইসব কিছুই বোঝে না। এটা বললে হবে না, তোদের সহ তোর ছেলেকেও আমরা মেরে ফেলবো। হঠাৎ রকি নামের লোককে নিজের ছুরি বের করে কয়েকটা পোস্ট মারলো সালামের গায়ে। সাথে সাথে মাটিতে পড়ে গেল। মালিকা বেগম এগিয়ে আসলে তাকেও কয়েকবার ছুরি মারে পেটে। সাথে সাথে মালিকা বেগমও নিচে পড়ে যায়। এই তোরা ভিতরে এর ছেলে আর মেয়েকে খুঁজে নিয়ে আয়। রকির কথা শুনে সবাই ভেতরে মায়াকে খুঁজতেছে গেল। রকি, তুমি কাজটা শেষ করে আসো, আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে। এমপির বাড়ি থেকে বেরিয়ে গেল আর রকিও ভেতরে গিয়ে খুঁজতে লাগলো। একটু সময় বাদে মাহিম নিজের বাড়ির সামনে চলে আসলো। চারপাশে বাড়িতে আলো থাকলে নিজের বাড়িতে অন্ধকার দেখলে নিজের মনে একটা খটকা লাগে। ধীরে ধীরে ভেতরে গিয়ে দেখলো আফসা আলো জ্বলছে। যে আলোতে দেখতে পেলো যে তার মা বাবা মাটিতে পড়ে আছে। এগিয়ে দেখলো শরীর থেকে রক্ত বের হচ্ছে। মাহিম তার বাবাকে কয়েকবার ডাকলো, সাড়া দিল না। আর পাশে করে দেখলো যে তিনি আর জীবিত নেই। ভাই বোন একটা ভেঙে পড়ছে, কান্না করছে। হঠাৎ তার মায়ের ডাক শুনে তার মায়ের কাছে চলে আসলো। মা, এইসব হলো কি করে তোমাদের সাথে? এইসব আমি তো কাউকে চিনি না বাবা, কিন্তু এদের সাথে এমপি জড়িত ছিল। তোমার কিছু হবে না, আমি এখনই তোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আমার সময় শেষ বাবা, তোর বোনকে বাঁচা, সিক্রেট রুমে আছে। এখান থেকে তাড়াতাড়ি তুই আর তোর বোন পালা। ওরা কিন্তু বাড়ির ভিতরে এখনো আছে। আর পারলে পুলিশের চাকরি ছেড়ে দিস, আমাকে কথা দে। মাহিম কিছু বলার আগে তার মা চুপ হয়ে গেল। চেক করে দেখলো যে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
ওই দোষে ভেঙে পড়েছে, কিন্তু শব্দ করে কান্না করতে পারছে না। মাহিম দ্রুত উঠে গিয়ে সিক্রেট রুমে গেল আর তার বোনকে চুপ থাকতে বলল। মাহিম তার বোনকে কোলে তুলে নিয়ে সিক্রেট রুম থেকে বেরিয়ে পিছন দরজা দিয়ে বাড়িয়ে গেল। মাহিম বেরিয়ে যাওয়ার সাথে সাথে সবাই আবার এক জায়গায় জড়ো হলো। বস, বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে কাউকে পেলাম না। আমার মনে হয় তোরা কেউ বাসায় নেই, আর না হয় সিক্রেট রুমে আছে। আমার সেটাই মনে হচ্ছে, কারণ তখন ওই মহিলাটি সিক্রেট রুমের কথাই বলল। আচ্ছা, সমস্যা নেই, চারপাশে পেট্রোল ছিটিয়ে দিয়ে বাসায় আগুন ধরিয়ে দে, তাহলে যেখানে যা আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। লোকের কথা শুনে তার লোকগুলো বাসের চারপাশে পেট্রোল ছিটিয়ে দিল। তারপর বাসায় আগুন ধরে দিয়ে সবাই বেরিয়ে গেল। নিজের বাসা থেকে অনেকটা দূরে এসে দাঁড়ালো। হঠাৎ নিজের বাসার দিকে তাকিয়ে দেখলো দাও দাও করে আগুন জ্বলছে। ভাই, আমাদের বাসায় আগুন জ্বলছে, চলো আমরা সেখানে যাই। আব্বু আম্মু আছে তো? বোন আমার আপন আর বেঁচে নেই। এটা শুনে মায়া খুব কান্না করতে লাগলো আর মাহিম নিজের বোনকে সান্ত্বনা দিতে লাগলো। প্লিজ বোনটা কান্দিস না, তুই কাঁদলে যে ওরা বুঝে যাবে যে আমরা এখানে আছি, তাহলে আমাকেও মেরে ফেলবে, তখন কে তোর সাথে থাকবে বল। আমার কথা শুনে চুপ হয়ে গেল। আমি ফিরে আসবো এক নতুন রূপে, খুব ভয়ঙ্কর হয়ে সবকিছুর প্রতিশোধ নেব, শুধু সময়ের অপেক্ষা। মাহিম নিজের মনে মনে কথাগুলো বললো খুব জেদ ধরে। এটা বলে মাহিম নিজের বোনকে নিয়ে পাড়ি জমায় অজানা উদ্দেশ্যে।